কিন্তু মানুষ আজও অব্দি ভগবানের প্রতি যে ভয়টা সেটাকে এনজয় করতে পারে না। এই ভয়টাকে মানুষ একটা আলাগ লেভেলে দেখে। মানে আমি মরে যাবো, আমি শেষ হয়ে যাবো, এই যে পাপ কথাটা, এটা মানুষ আজও পর্যন্ত মানে রোমহর্ষক ভূমিকা দেখে। ভূতের থেকে মানুষ ভগবানকে মারতে হবে। হ্যাঁ, যেটা শোনা যায়, হ্যাঁ দূর থেকেও মারা যায়, ওই যে পুতুলের গায়ে পিন ফুটিয়ে পুড়িয়ে, ওই জিনিস আমার সাথে করে দেখা, আমাকে মেরে দিক দিনে আমি দুপুরে, তো তোমাকে সেটাই আমি তো বলছি, বন্ডে সাইন তোমাকে করে দিয়ে যাবো যে আমার মৃত্যুর তোমাকে জন্য কেউ বেশি দায়ী। মোশন সেন্সর মানে কি, একটা বায়ু স্তর, মানে আমরা যখন হেঁটে ওর কাছে অব্দি যাচ্ছি ওইখানকার বায়ুটা কিন্তু আপ ডাউন করছে, সেরকম ভাবে সেই হিসাবেই মোশনটা মাপা হয়। সায়েন্স তো এরকম ভাবেই। তাহলে যখন সোল ডিটেক্ট করছে এই মেশিনগুলো, তাহলে এই মেশিনগুলো কোনো জ্যান্ত শরীরের সামনে ধরলে কেন আমি অবশ্যই বিলিভ করবি, কেন করব না? আত্মা যদি না থাকতো তাহলে তো আজকে আমরা জড় পদার্থ হয়ে যেতাম। আমরা তো চেয়ার টেবিল যে শুধুমাত্র ঘোস্টের জন্য বানানো হয়েছে, এটা কোথায়? আমরা যা কিছু আমাদের চোখের সামনে ঘটছে সেটাই আমরা দেখাই, মানুষের সামনে তুলে ধরি এবং মানুষকে এটাই বোঝাতে চাই এ সমস্ত জিনিস কিছু হয় না। আজকের দিনে অন্তত দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে, যেখানে ভারত আর কি চন্দ্রাভিযান করছে। সুতরাং আমি একটাই জিনিস মানি, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। ওয়েলকাম টু সাদাত। আজ নতুন আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। শুরু করার আগে এবং এপিসোডের ডিটেলটা বলার আগে আমি প্রথমেই বলে রাখি, যারা ভিডিওটা দেখবেন তারা সম্পূর্ণটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। প্রচুর নতুন নতুন ইনফরমেশন জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং সেই সঙ্গে আপনারা যারা আপনাদের জীবনের কর্মকাণ্ড এবং ভৌতিক কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান বা বিভিন্ন রকম প্রবলেমের সঙ্গে জর্জরিত হয়ে রয়েছেন, সেখান থেকে যদি কোনো রকম হেল্প আপনারা চান, তাহলে স্ক্রিনের তলায় যে নাম্বারটা আসছে এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি আমি কথা না বাড়িয়ে সরাসরি পডকাস্টের দিকে আমি চলে যাব। আজকে আমাদের মধ্যে রয়েছেন দ্য লয়াল বেঙ্গল বলে একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা হয়তো সবাই দেখেছেন। উনি প্যারানরমাল ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেন। ওনার নাম প্রীতম। আজকে সরাসরি আমরা ওনার কাছেই চলে যাব। চলুন সরাসরি যাই ওনার কাছে। বলো, কেমন আছো? চলে যাচ্ছে দাদা, কাজকর্ম ভালোভাবে কিরকম মোটামুটি চলছে? কেটে যাচ্ছে, কাজকর্ম ঠিকঠাক আছে। একটু অসুস্থ আছি। আচ্ছা। গত এক সপ্তাহ হলো, মানে সর্দি কাশি একদমই কমছে না কিছুতেই, এই আর কি। ওকে। আজকে এসে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। কলকাতা আমার খুবই প্রিয় একটা জায়গা এবং মাসের মধ্যে অ্যাটলিস্ট ২-৩ বার তো আসা হয়ই। দরকারে দরকারে হোক বেদরকারে হোক আসা হয়েই যায়। মানে কেউ হয়তো ইনভাইট করলো বা ধরো কোনো বন্ধু আছে, সেই সূত্রে আসা হয়েই যায়। বাট যতবার এসেছি ভালোই লাগে। সদার দেখা হয়? হ্যাঁ, আমি বেশ কয়েকটা ভিডিও তোমার দেখেছি। প্লাস তোমার আমি পডকাস্ট চ্যানেলে তোমার স্টোরিও শুনেছিলাম বহু বছর আগে। তখন আমি বেসিক্যালি তোমাকে চিনতাম না। আচ্ছা। কিন্তু আমার এত ভালো লেগেছিল, আ সেইজন্য তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর ১ম কথা আমি ওটাই বললাম যে, "আচ্ছা তুমিই ওই তন্ময়দা?" আ মোটামুটি আমি তোমার দ্য লয়াল বেঙ্গল যে চ্যানেলটা আছে, হুম, আমি ওটাকে ফলো করি, হুম, দেখি। বেশ কিছু এপিসোড আমি দেখেছি হুম। তোমার। তো এই প্যারানরমাল ফিল্ডে আসার জার্নিটা শুরু কিভাবে? মানে কোথা থেকে চিন্তাভাবনাটা এলো কেন এই ফিল্ডটা নিয়ে কাজ করার? অ্যাকচুয়ালি আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিই। প্যারানরমাল ইনভেস্টিগেটর আমরা নই। আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারো নরমাল পাতি ব্লগার। কারণ আমরা কোনো গোয়েন্দা নই বা কোনো ইনভেস্টিগেটর নই। আমরা যা কিছু আমাদের চোখের সামনে ঘটছে সেটাই আমরা দেখাই, মানুষের সামনে তুলে ধরি এবং মানুষকে এটাই বোঝাতে চাই এ সমস্ত জিনিস কিছু হয় না। আজকের দিনে অন্তত দাঁড়িয়ে ২০২৫-এ দাঁড়িয়ে, যেখানে ভারত আর কি চন্দ্রাভিযান করছে, হুম? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গিয়ে এইরকম একটা জগতে এখনো পর্যন্ত বিলং করা, এই জিনিসটাকে আমি মানুষের মন থেকে, মানে মানুষকে এক কথায় বিজ্ঞান সচেতন করে তোলা। আমি বিজ্ঞান মঞ্চের একজন কিন্তু মেম্বার। ঠিক আছে? সেই দিক থেকে আমি এই মোটোটা নিয়েছি যে, যে সমস্ত জায়গা তোমাদের ভয় লাগছে বা যে সমস্ত জায়গা Google অথেন্টিকেটেড জায়গা, ইনফ্যাক্ট আমার কাছে প্রচুর কেসও এসছে এরকম। আমি বারুইপুরে একজন দাদার বাড়িতে গিয়ে আমি কেস সলভও করে এসেছিলাম। তো এরকম আমাদের আছে। মেইন মোটো আমাদের এটাই, ভূত বলে কিছু নেই এবং যারা ভয় পাচ্ছ তাদের ভয়টাকে কাটানোই হচ্ছে আমাদের মোটো এবং সেই মোটো থেকেই আমাদের এই চ্যানেলের জন্ম। আচ্ছা। তার মানে ভূতে তুমি বিশ্বাস করো না? একদমই না। একদম করো না। এনার্জিকে বিশ্বাস করো? এনার্জি বলতে কিরকম এনার্জি? এনার্জিটা তো এনার্জি। এনার্জি বলতে, নেগেটিভ হতে পারে, মেবি হ্যাঁ, পজিটিভ এনার্জি হতে বলতে পারে। যেমন ধরো প্লাস আর মাইনাস নিয়ে একটা বাল্ব জ্বলছে। হুম, দ্যাটস এনার্জি। কিন্তু আমরা যে সোলটাকে বলি যে ধরো নেগেটিভ এনার্জি, হুম, ভগবানটাকে বলি পজিটিভ এনার্জি।
এইটাকে আমরা বলি আমরা কোন দিক থেকে এটাকে মাইন্ড করছি, নেগেটিভ এটা, পজিটিভ ওটা। পজিটিভ মানে ভালোর দিক, নেগেটিভ মানে খারাপ দিক। এটা তো আমরা বলেছি মুখে। হুম। বাট সোলটাই যে নেগেটিভ এনার্জি এটা আমরা কোন দিক থেকে বিচার করছি? এটা আমি তোমাকে যেটা প্রশ্ন করলাম। জাস্ট নরমাল জানতে আগ্রহী। দেখো, এইটা আমার থেকে যদি তুমি জানতে চাও, হুম, তাহলে এটা কিন্তু কিছুটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। তার কারণ হচ্ছে, যে কোনো মানুষ মারা যাওয়ার পরে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যখন তাকে ক্রিমেশনের জন্য বডি নিয়ে যাওয়া হয়, তখন সেখানে একটা রিচুয়ালস পালন করা হয়, যেটাকে আমরা বলি ওই তোমার পিণ্ডদান। আচ্ছা। একটা মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার যে মন্ত্রটা, আমি পুরোটা বলছি না, কিন্তু একটা ওয়ার্ড আমি সেখান থেকে তুলে ধরছি। তার নাম ধরে বলা হয় অমুক প্রেতস্য, মানে প্রেতজনি প্রাপ্ত হয়ে গেল মরার সঙ্গে সঙ্গে। হুম, এখন এটাকে যদি সত্যিভাবে ধরি, তাহলে প্রেত লোকে চলে গেল। তার হুম, মানে যে কেউ মরে যাওয়ার পরে সে ভূত হচ্ছে। ভূত, প্রেত, পিশাচ, এগুলো পরের ক্যাটাগরি, এগুলো অনেক ডিটেলে যেতে হবে। তার মানে প্রাইমারি হচ্ছে সে প্রেতে পরিণত হলো। তো মৃত্যুর পর কেউ আপন নয়, হুম, বাহ্যিক জ্ঞানশূন্য সে। যদি সেটাকে ধরো, তাহলে ভূত আজ পর্যন্ত তো কারো ভালো করেনি। ভূত দেখে সবাই ভয়ই পেয়েছে। ভূতের সঙ্গে কেউ খেলা করেছে? কাউকে দেখতে শুনেছো? অবশ্যই ছোট থেকে কোনোদিন দেখোনি। সেইভাবেই তো আমরা শিখে এসেছি। সেইভাবেই শিখে এসেছি। এবং আমরা পরবর্তীকালে যারা আমরা রিসার্চার, তারাও আমরা হুম, এটাই দেখেছি। সে ক্ষতিই করে, ভালো কারোর করে না। হুম, এইবার তন্ত্র মতে যদি তুমি যাও, তাহলে প্রেত দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করানো হয়। হুম, সেটাও সে ক্ষতিকারকই কাজ করে, অন্যের জন্য সেটা সুবিধা করে দেয়। তাহলে অন্যের জন্য ভালো, তোমার জন্য ক্ষতিকারক। এটা গেল এক টার্ম। আবার গীতা কি বলছে? যে আত্মার কোনো জন্ম নেই, আত্মার কোনো মৃত্যু নেই। আচ্ছা। তাহলে যদি গীতাটাকে তুমি পরম সত্যি ধরো, সত্য যদি রাম হয়, তাহলে মিথ্যাটা রাবণ। হুম, এইবার যদি তুমি এটা আরো ডিটেলে যাও, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, যার কোনো জন্ম নেই, যার কোনো মৃত্যু নেই, যে বায়বীয়, যার কোনো আকার নেই, যে নিরাকার, যে বায়ুর স্বরূপ, তাহলে সেই আত্মাটার তো কোনো দেহ নেই। হুম, দেহ নেই মানে তার কোনো বাসনা নেই। তাহলে যার কোনো বাসনা নেই, তাহলে তো সে কারোর ক্ষতি করবে না, তার কোনো চাহিদাই নেই। তাহলে তুমি পজিটিভও ধরতে পারো। এইবার যদি বলো আত্মাকে কি চোখে দেখা যায়? এইটা না, মানে তুমি যে দিকটা দাঁড়িয়ে রয়েছো, আমি না কোনো দিক ফেলি না। তুমি যেরকম আমাকে ১ম এই বললে আমি মানি না, আমি বিজ্ঞান মঞ্চের একদমই বলছি মেম্বার। এই দিকটা আমিও মানি। হুম, আত্মা চোখে দেখা যায় না। ১ম কথা আত্মার তো আমি ওটা ছাড়ো আমি পরে বলছি হুম, ওটা। আত্মা যদি থেকে থাকে একটা বায়বীয় বস্তু বা গ্যাসীয় বস্তু, হুম, যাই হোক, ওটা চোখে কখনো দেখাইতে হুম, পারে না। হুম, এবার তুমি বাকিটা বলো আমি এটা বিলিভ করি হুম। আমি। বাকিটা এবার বলো। আমি নিজে আমার লাইফে আমি চাক্ষুষ করেছি আত্মা। মানে চোখে দেখা দিয়েছে? এক নয়, একাধিকবার। আচ্ছা। আমি চাক্ষুষ করেছি। এখন যদি বলো, এই যে আমি তোমাকে বললাম আমি কোনো দিক ফেলি না। হুম, আমি যেরকম আধ্যাত্মবোধকেও প্রাধান্য দিই, হুম, আমি সেরকম বিজ্ঞানটাকেও প্রাধান্য দিই। কেন আমি তোমাকে বলছি? বিং আ প্যারানরমাল ইনভেস্টিগেটর বা রিসার্চার যাই বলো, আমরা যখনই কোনো ইনভেস্টিগেশনের জায়গায় যাই, আমরা কিন্তু শুধু নিজের বডিটাকে ক্যারি করি না। হুম, আমরা কিন্তু তার সঙ্গে যে গ্যাজেটস গুলো আমরা ইউজ করি, সেগুলো সবকটাই বিজ্ঞানের তৈরি। বেশ। তাহলে যদি কোথাও ভূত কেউ নাই মানে, তাহলে এত হাজার হাজার টাকা, দেখো কেউ না কেউ তো ডেভেলপ করেছে গ্যাজেটস গুলোকে। সে হুম, তো সায়েন্সের দিক থেকেই করেছে। ধরো তুমি আজকে হুম, কেটুমেটা ইউজ করছো, কি ধরো তুমি ইএমএফ ইউজ করছো, কি ধরো তুমি ইভিপি ইউজ করছো, কি ধরো তুমি থার্মাল সেন্সর ইউজ করছো, তুমি থার্মাল ক্যামেরা ইউজ করছো, তুমি এসএলএস ইউজ করছো। সবকটাই তো ডেভেলপ করা হয়েছে পার্টিকুলার এই এনার্জিটাকে ডিটেক্ট করার জন্য। তাহলে হুম, বিজ্ঞানী তো জিনিসগুলোকে বানিয়েছে। একদম। তাহলে বিজ্ঞান যদি নাই মানবে, তাহলে বিজ্ঞান এই জিনিসগুলো ডেভেলপমেন্ট করতে গেল কি করে? কিসের বেসিসে বিজ্ঞান করবে? এবার তোমাকে আমি একটা কথা বলি এর এগেইনস্ট এ। সেটা হচ্ছে কেটোমিটারের কথাতেই আসি। হুম, কেটোমিটার যে শুধুমাত্র ঘোস্টের জন্য বানানো হয়েছে এটা কোথায় লেখা আছে? কেটোমিটারের কাজ কি? কেটোমিটারের কাজ হচ্ছে দেখবে Amazon, Flipkart এ যখন কেটোমিটার তুমি কিনতে যাবে, হুম, এখন ওটা লিখছে তাই আগে ওটা লিখত না। যে ঘোস্ট ফাইন ঘোস্ট মিটার বা ঘোস্ট ফাইন্ডার উপরে একটা ইয়েতে লিখে হুম, দেয়। কিন্তু ওদের যে ম্যানুয়াল বুকে যেগুলো আছে আরকি, হুম, কোত্থাও ঘোস্টের কথা নেই।
দ্বিতীয় কথা ওইখানে কি, কি ক্ষেপে ইউজ করা হবে, কোন, কোন দিক থেকে সতর্ক থাকুন, বাচ্চাদের থেকে দূরে রাখুন, জল থেকে দূরে রাখুন। এই যে হুম, জিনিসগুলো। হুম। ওখানে কোথাও কিন্তু ঘোস্টের কথা নেই। ওখানে দেওয়া আছে এসির কাছে নিয়ে গেলে রিড করা যায়। টিভির কাছে নিয়ে গেলে রিড হবে, ফ্যানের কাছে নিয়ে গেলে রিড হবে, এতটা টেম্পারেচার আসবে, মাইক্রোওভেন এগুলো হেনা-তেনা দেওয়া থাকে। কিন্তু কোথাও ভূতের কাছে বা ভূতের ছবি দিয়ে তার কাছে নিয়ে গেলে ঠেকালে হবে। ওটা না, কিন্তু না, 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 কোথাও না, লেখা নেই। এখানে আমি একটা কথা বলি। আ তুমি যেহেতু YouTube এ রয়েছো, তোমারও একটা হুম, চ্যানেল রয়েছে। তুমি দেখবে এরকম অনেক ইউটিউবাররা আছে, হুম, যারা একটা ভিডিও থাম্বনেল এ এমন, এমন কিছু আ মানে ওয়ার্ড বা সেন্টেন্স কিছু বসিয়ে দেয়, আদতেও হয়তো সেটার ধারে কাছে সে যাবে না। হুম। কিন্তু একটা ক্যাচি জিনিসকে বসিয়ে দেওয়া হয় তার মার্কেটিংটা করার জন্য। এই যে তুমি অবশ্যই। বলছো না ঘোস্ট মিটার, হুম, আজকে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর যদি লিখে দাও অনেকে জানেই না, এটা খায় না মাথায় মাখে। হুম। প্র্যাকটিক্যাল কথা জানে না। তো তাহলে জিনিসটা বিক্রি হবে কি করে? কেউ তো বানিয়েছে বিক্রি করার হুম। জন্য। তাই জন্য ওই ভূতের কথাটা ওখানে লিখে দেয়, যাতে কিন্তু ওইটা দেখতে এসে মানুষ এটাকে কিনে কিন্তু নিয়ে যায়। কিন্তু এটার ইউজ হয় বড়, বড় পাওয়ার প্ল্যান্টে হুম। যে সমস্ত জায়গায় মানে ইলেকট্রিক ওয়েভটাকে মাপার জন্য হুম। মানে কোন জায়গায় কোন গেজ দিয়ে কত পাওয়ার যাচ্ছে সেগুলোকে দেখা, ট্রান্সফরমার ইয়েগুলো। না, ওই কেটু মিটারে দেখা সম্ভব নয়। ওগুলোর জন্য আলাদা ইয়ে থাকে, সেটা আলাদা ওটার জন্য ইস্যু। টং কিন্তু টেস্টার কেটু আছে। মিটার কিন্তু ঘোস্ট রিলেটেড নয়। এটা কিন্তু কোথাও লেখা নেই। কেটু মিটার নিজেও বলছেন। কেটু মিটার যেটার জন্য তৈরি সেটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড ফিল্ডটাকে মাপার জন্য। ডিটেক্টর। ডিটেক্টর। ঠিক আছে? তুমি যে একটা মানুষ, হুম, তোমার চারপাশে একটা অরা আছে। হুম, সেই অরাটাই হচ্ছে তোমার ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড। হুম, যদি এটাকে আরো ডিপলি বুঝতে হয়, তাহলে আমি তোমাকে বলছি, আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না। একটু YouTube, গুগল করলে জানতে পারবে। মার্শাল আর্টের একটা স্পেশাল ফরমেশন আছে যেটার নাম হচ্ছে তাই চি। চি ইজ আইডেন্টিফাইড অ্যাজ এনার্জি। ঠিক আছে? আমাদের নরমালি মার্শাল আর্টস যারা শেখে বা ক্যারাটে যারা শেখে, তারা কিন্তু কোথাও বলা নেই তুমি মারো। বলা আছে তুমি নিজেকে ডিফেন্স করো। নিজের প্রোটেকশন এর জন্য ইউজ করো। তুমি মারার জন্য করো না। নিজেকে বাঁচানোর জন্য করো। তাতেও আদার্স যে ফরমেশন গুলো আছে, তাইকুন্ডু বলো বা ধরো স্ট্রিট ফাইটিং বলো, ফ্রি ফাইটিং বলো, এগুলোর মধ্যেও কিন্তু বডি কনট্যাক্টে যেতে হয়। হুম। শুধুমাত্র তাইচিতে কোনো বডি কনট্যাক্ট লাগে না। তুমি এখানে বসে রয়েছো, আমি এখান থেকে তোমাকে ফেলে দেবো, এলিমিনেট করে দেবো। আচ্ছা। মানে মন্ত্র বলে। না, তাহলে? এটা হচ্ছে স্পেশাল একটা মেডিটেশন পাওয়ার, আচ্ছা। যেখানে তুমি তোমার নিজের এনার্জিটাকে ওইভাবে কাজে লাগাতে পারবে যে কিছু স্পেশাল মুদ্রা আছে, কিছু ফরমেশন আছে, এগুলো বহু বছরের মানে one প্র্যাকটিস। kind of hypnotize। না, না, না। আচ্ছা। তুমি দাঁড়াবে, তুমি দাঁড়িয়ে হাতের এই মুভ করলে, তোমার সামনে যে আছে সে ছিটকে বেরিয়ে গেল। তোমার এই মুভের সঙ্গে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ তাকে ধাক্কা মেরে দিল। এরকম পাওয়ার থাকলে তো আমিও দেখতে চাই। যাই হোক সেটা দেখার কিছু নেই। এটা তোমার আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আজকে গিয়ে তাইচি বলে সার্চ করবে। এটা তোমার অলিম্পিক গেমস এর মধ্যেও আছে, শো হয়। তুমি জানো না, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে সেটাই যতক্ষণ না আমার নিজের সাথে সেটা ঘটছে সেটাতে আমি বিলিভ করব না। তোমাকে তাইচি একটা মাস্টার হতে গেলে তাদের এজ হয়ে যায় 84, 85, হুম, 90 অ্যারাউন্ড। না তুমি তো বলছো সে যে কাউকে এরকমভাবে হ্যাঁ, হাতের করতে ইশারায় পারে। সরিয়ে দেয়। হ্যাঁ, মানে এরকম যদি কোনো জ্ঞানী আমি তোমাকে অফ ক্যামেরা আজকেই শো করে দেবো। 84 এর যদি কোনো জ্ঞানী ব্যক্তি এরকম জ্ঞান অর্জন করে থাকে, তাহলে সে আশা করি আমার সাথেও পারবে। একজন না বহুজন আছে। তাহলে আমাদের এখানে তো প্র্যাকটিসটা হয় না। সেই তুমি দিনটার এটা অপেক্ষায় আমি থাকবো। YouTube এ দেখো। কোনো আমি ভি তোমাকে আ বলছি তুমি YouTube এ দেখো। দেখলে তুমি বুঝতে পারবে। তাহলে তোমাকে যদি এটা প্রত্যক্ষ করতে হয়, তোমাকে চায়নার শাওলিন টেম্পল এ যেতে যদি হবে। কোনোদিন যাওয়ার সুযোগ হয় আমি আমি আজকের দিনটার কথা সত্যিই মাথায় রাখবো এবং আমার আমি চ্যানেলে তোমাকে ওই বলে ভিডিও দিলাম। আসবে। ওই ভিডিও আসবে আমার হুম। চ্যানেলে। দরকার পড়লে আমি হিডেন ক্যামেরা নিয়েও যাবো। হিডেন ক্যামেরা নিয়ে যাও। ওরা ওখানে যদি ক্যামেরা ওদের অ্যালাও ওপেন নাও এটা। থাকে। না, না, ওদের আচ্ছা, এটা ওপেন। তাহলে আমি দেখতে চাই। ইনফ্যাক্ট এই যে আমরা আদৌ ড্রাগনের হয় যে কিনা? কনসেপ্টটা যেটা এসছে না, মুখ থেকে আগুন বার করা। হুম। মুখ থেকে, কান থেকে, ২ জায়গা থেকে আগুন বার হ্যাঁ, করে। সে তো এখন কেরোসিন তেলের সাহায্যে না, অনেক কিছু না, না, হচ্ছে। না, না। তুমি আবার ভুল করছো। তাইচিতে তোমার বডির যে এনার্জিটা একটা তুমি ধরে রাখো একটা গ্যাস ওভেনের মতন টেম্পারেচার তোমার ভেতরে জেনারেট হবে। যেটাকে তুমি বাইরে থ্রো করতে পারবে। প্রত্যেকটা ভিডিও আছে লাইভ। মানে এমনি বডির টেম্পারেচারটাকে এনার্জিটাকে তো সাহায্যে আগুন এনার্জিটাকেই বের করে সেইভাবে দেওয়া করবে। হবে। একদম মুখ থেকে আগুন বার করে দেখিয়ে দেবে এবং মানে ওদেরকে বলা হচ্ছে আ বা তাইচি মাস্টার্স। মানে যারা গুরু, যারা মানে ওই এই লেভেলটায় এই যাচ্ছে, বিদ্যা কি ভারতে আছে এখনো পর্যন্ত? অনেকেই আছে তাইচি শেখায়। মানে খোঁজ করবে, মার্শাল আর্টের একটা ফর্ম এটা। মানে তোমার মধ্যে তুমি ইয়ার্কি ভেবো না। না, না। আমার জাস্ট একটা কাইন্ড অফ জোক আমার হুম। মাথায় চলে এলো। এই বিদ্যা জানা থাকলেও তো আমাদের ১ম কথা আমাদের মতন সেই ছেলেদের ডেডিকেশনটা তোমার কাছে আছে শেখার মতন। আমি তোমায় কি বললাম ১ম এ? তুমি আমার কথা আর বুঝছিলে না।
মানে যারা লাইটার শিখছে জ্বালানোর প্রয়োজন হবে না আরকি। যারা শিখছে তাদের এই জায়গায় মাস্টার্স হতে গেলে তাদের এজ হয়ে যাচ্ছে 80 টু 90। একটা 90 বছরে গিয়ে তুমি ওই জায়গায় তৈরি হবে, তার মানে ডেডিকেশনটা কতটা লাগে তুমি ভাবো। হয় না বলে কিছু নেই। 21 গ্রামের থিওরি জানা আছে তোমার? বলো শুনি। একটা মানে আত্মার ওজন কত শুনেছিলাম হয়? এটা। একটা মৃতপ্রায় ব্যক্তিকে হুম, একটা কাচের বক্সের মধ্যে ভরে দেওয়া হয়েছিল, হুম, সে মরে যাওয়ার ঠিক আগে একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে। হুম, তার আগে থেকে বডিটাকে ওয়েট করা হয় যতক্ষণ সে বেঁচে আছে। যখন সে মারা যায় কাঁচটা একটা ক্র্যাক হয়ে যায়। হুম, এটাও শুনেছি। ঠিক আছে? তারপরে যখন বডিটাকে ওয়েট করা হয় সেকেন্ড টাইম, তখন তার ওজন দেখা যায় 21 গ্রামের ফারাক হচ্ছে। হুম, সেটাকেই বলে 21 গ্রাম থিওরি। মানে তার কারণ হচ্ছে ওই যে এনার্জি, যে বায়ুটা তোমার ভেতরে রয়েছে, প্রাণবায়ু আমরা যেটাকে বলি, সেটার ওয়েট হচ্ছে 21 গ্রাম। তাহলে তোমার ভেতর থেকে বেরোলোটা কি? হুম। এবার তোমাকে আমি একটা কথা বলি। আমি এই কথাটা বলতে গেছিলাম, আমি চাইছিলাম তুমি আগে বলো। হুম, আমি আত্মা কিন্তু অস্বীকার করি না। হুম, আমি অবশ্যই আত্মা আমি বিশ্বাস করি। হুম, কৌশিককেও একটু আগে বলছিলাম আমি। হুম, তো আত্মাকে আমি অবশ্যই বিলিভ করি। কেন করব না? আত্মা যদি না থাকতো তাহলে তো আজকে আমরা জড় পদার্থ হয়ে যেতাম। আমরা তো চেয়ার টেবিল রূপে বসবাস করতাম। হুম, আমরা তো নড়তে চড়তে পারতাম না। এই যে আমাদের প্রাণ, এই যে হুম, আমাদের মস্তিষ্ক খেলছে, আমরা হুম, এই ভাবার মতো একটা শক্তি হুম, পাচ্ছি। সবই তো সেই এনার্জিটা থেকে, হুম, যেটা আমাদের ভেতরে বিলং করছে। হুম, কিন্তু আমি আত্মার এক্সিস্টেন্স ততক্ষণ বিশ্বাস করি যতক্ষণ মানুষটা বেঁচে আছে। মানুষ মারা গেল, হুম, বিলীন হয়ে যায়। ওটা এক্সিস্ট করে না হুম, পৃথিবীতে। এটা আমার মতবাদ। হুম, ওসব পুনর্জন্ম একদম ফালতু কথা। হুম। ওসব যারা বলে যে আমি ৭ বার জন্মেছি, ওসব বেকার কথাবার্তা। এটা আমি কেউ মানিই না বলছে একদম। সে নিজে ডিমান্ড করছে হ্যাঁ, ৭ বার জন্মেছি কি জন্মায়নি সেটা তার যেমন ব্যক্তিগত চিন্তাভাবনা। এক আমি শ্রেণীর ওগুলোকে মানুষ যেমন মানি না। ভয় দেখায়। 'ও মাই গড' সিনেমাতে যেমন বলেছে, "তুমি অমুক জন্মে কুকুর হয়ে জন্মাবে" বলে ভয় দেখিয়ে এবার এই জন্মে এসে যজ্ঞ দেখো করানো। মুভিতে অনেক কিছু সেটা বলে। আলাদা কথা। মুভি আর প্র্যাকটিক্যাল কিন্তু আমি লাইফটা পুরো আলাদা। এই পুনর্জন্মে বিশ্বাসী নই। কারণ আমি আত্মার এক্সিস্টেন্স এই বিশ্বাসী নই। যে ওই আত্মা গিয়ে আবার অন্য কোনো শরীরে ঢুকে জন্মগ্রহণ করবে নতুন করে। ওরা তো বিলীন হয়ে যাচ্ছে মৃত্যুর পর। তাহলে প্রীতম আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করব। তুমি লাইফে একবার পিএলআর সেশনটা নাও তোমার খুব ক্লোজ কোনো তুমি লোকের আমাকে সঙ্গে। একটা প্রশ্নের উত্তর দাও এখানে। আমাদের কেটু মিটার আছে, হুম, কম্পাস আছে, হুম, যাই কিছু গ্যাজেট আছে, হুম, যাই কিছু আছে। এনার্জি আমাদের প্যারানরমাল রিড করছে। তুমি হুম, বললে ঘোষ মিটার ইয়ে থেকে তৈরি করা হয়েছে বা আ প্যারানরমাল সায়েন্স ওই জন্যই মিটারগুলোকে ইয়ে করেছে। যাই হোক আমি সবটা মেনে নিলাম। হুম। তাহলে তুমি একটা কথা বলো না, না, আবার না, বুঝতে ভুল হচ্ছে। এখানে অডিয়েন্স আবার একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে। তোমাকে আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলবে। এটা আমি সে বলিনি। বলুক অসুবিধা নেই আমার আপত্তি নেই। এটা অ্যাকচুয়ালি আমি তোমাকে বলতে চাইলাম হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর হিসেবে কাজ করছে। সায়েন্স এটাকেই বানিয়েছে এবং এনার্জি যখন এই যে এনার্জি গুলোকে আমরা বলছি, সে তুমি ভূত বলো, প্রেত বলো, পিশাচ বলো, সেটা লোকে যা নাম দিয়েছে ছেড়ে দাও। আমাদের হুম। কাছে একটা এনার্জি। আমার কাছে এটা একটা এনার্জি। সায়েন্স এই কিন্তু এনার্জিটাকেই বলা হয় হচ্ছে তোমার ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটাকে এই মিটারের থ্রুতে ধরা হয়। তোমায় একটা কথা বলি। তুমি বারবার বলছো যে সায়েন্স এটাকে বানিয়েছে। হুম। সায়েন্স কিন্তু কোথাও ঘোস্টের নাম দেয়নি। না, না, দেয়নি। আমি না তো একবারও কম্পাসে বলিনি সায়েন্স না দিয়েছে। কম্পাসে ঘোস্টের নাম দিয়েছে, না। কম্পাস দিক নির্ণয় করে। হুম, না আমি যে আইআর থার্মোমিটার ইউজ করি হুম, সেটাকে সায়েন্স ভূত দেখার হুম, জন্য বানিয়েছে। হুম, আমরা ওটাকে জ্বর দেখার জন্য ব্যবহার করি বা হুম, কত টেম্পারেচার মাপার হুম, জন্য ব্যবহার করি। না কেটু মিটার বানিয়েছে সায়েন্স। হুম, ওটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে মাপার জন্য। হুম। এগুলো কোনটাই সায়েন্স কিন্তু ঘোস্ট বা মোশন সেন্সর আমি যে লাইট ব্যবহার করি ওগুলো হুম। কোথায় ব্যবহার হয়? একটা অন্ধকার ঘরে বা অন্ধকার সিঁড়িতে ওখানে লাগানো হয় যাতে মানুষ স্টেপ ফেললে ওখানে জ্বলে উঠবে। মানুষের সিঁড়িটা উঠতে সাহায্য অসুবিধা যাতে হবে। না হয়। হুম। কিন্তু এই সমস্ত প্রয়োজনীয় গ্যাজেট গুলোকে আমরা কোথায় গিয়ে ব্যবহার করছি? একটা পোড়ো বাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। কেন? কারণ দেখো সায়েন্স তো কোথাও ওটাকে মেনশন করেনি। এইটা তো আমাদের যারা সভ্য সমাজের যারা হুম। মানুষ, তারা আমরা আমরা ওটাকে সবাই ব্যবহার করছি। বারবার আমরা বলি, আইন থাকলে আইনের ফাঁক আছে। এবার তুমি আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও তন্ময়দা। যেটা হচ্ছে আমরা তো এগুলো দিয়ে হুম। যাও ধরো আমি মেনে নিলাম আচ্ছা ছেড়ে দাও। তর্কের খাতিরে। ইভিপিটা কেন বানানো হয়েছে? আমি ওইটাই প্রশ্ন করছি তোমাকে। আমি কিন্তু উত্তর দিচ্ছি না, আমি তোমাকে প্রশ্ন করছি। হুম, তাহলে যখন সোল ডিটেক্ট করছে এই মেশিনগুলো, হুম। তাহলে এই মেশিনগুলো কোনো জ্যান্ত শরীরের সামনে ধরলে কেন রিড করে না? শরীরের মধ্যে তো আত্মা আছে। তাহলে সেই আত্মাটাকে কেন ধরতে পারছে না? সে কি শরীর থেকে বেরোনোর পর কি এনার্জি হিসাবে ইয়ে করছে নাকি শরীরের ভেতরে যখন থাকে তার কোনো এনার্জি শরীরের নেই? ভেতরে যখন থাকে তখন হচ্ছে তার পাওয়ারটা লিমিটেড। যখন সে শরীরের তাহলে ভেতর থেকে তখন অন্য সেটা রেলমে ধরা পড়ে চলে না। যাচ্ছে, না। এটা একটু মানে তুমি আমার কাছে সেটাকে ধরার জন্য তোমার যে হার্টবিট মেজারিং যে মেশিন আছে, ব্লাড প্রেশার মেজারিং মেশিন আছে, হুম। হার্ট পাম্পিং দেখানো যায়, সেগুলোকে তুমি ইউজ করো, তখন তুমি ওই অবস্থায় জানতে পারবে। ব্লাড পাম্পিং মেশিন তো আমি আত্মা
এক্সিস্টেন্স ব্যবহার করার জন্য আত্মার করছি না। এক্সিস্টেন্সের জন্য, আত্মা তো কখন আমি হচ্ছে যখন বডি থেকে সে বেরিয়ে যাচ্ছে তখন আমরা ওটাকে বলছি কিন্তু আত্মা, এনার্জি। না, ব্যাপারটা এনার্জিটাই বাইরে বেরোচ্ছে, তার আগে তোমার বডিতে ব্যাপারটা যখন বলি। থাকছে যখন বডিতে থাকছে, তখন তখন সে কি তুমি রূপে একটা থাকছে? কমপ্লিট মানুষ, মানুষ। তুমি একটা কমপ্লিট মানুষ, হুম, তখন এটার ওই ফাংশনই নেই, তখন হুম। তুমি নর্মাল রিলেমে আছো, আমাদের ওয়েভ লেন্থে আছো। যখন এটাকে আমরা ধরি হচ্ছে অন্য ওয়েভ লেন্থের দেখার জন্য। তুমি হুম, আজকে জ্যান্ত অবস্থায় তুমি ইলেকট্রিকের 440 লাইনে হাত দিতে পারবে? তুমি তো যখন ঝলসে যাবে। যখন মারা যাচ্ছে, হুম, একটা মৃত মানুষ হাত দিলেও ঝলসে যাবে। হুম, তো বডিটা তার জন্য ঝলসে যাবে, তার জন্য আত্মা থাকার বডিতে বডিটা কোনো ঝলসে দরকার যাবে। নেই। না, বডিটা ঝলসে আর্থিংয়ে যাবে। কানেক্ট করে তাকে এনার্জি যদি হাত কিন্তু দিয়ে দেওয়া হয়, সেটাও ফেটে যাবে। না, এনার্জি এমন একটা জিনিস, তুমি যেটা বলছো ওখানে আমরা 440 বা রেল লাইনে আমরা বলি 2500 ভোল্ট কি 25,000 ভোল্ট, হুম, ঠিক আছে? হুম। এখানে কিন্তু এনার্জির ভোল্টেজ আজ পর্যন্ত কেউ ডিটেক্ট করে বলতে আমি তো পারেনি সেটা কত হাজার ভোল্ট। ওইটাই তোমাকে ১ম প্রশ্ন করলাম যে এই যে নেগেটিভ এনার্জি আত্মাকে আখ্যা দেওয়া হচ্ছে, হুম, এনার্জিটা যে এটা যে একটা এনার্জি, এটা কোথা থেকে কে বলেছে? ফার্স্ট হুম, ভগবানের এনার্জি যে পজিটিভ কে বলেছে? এই যে আমরা যে এখন পজিটিভ নেগেটিভকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি ভগবান আর ভূত প্রেত হিসাবে। হুম, এই আগে মানুষ ডাইরেক্ট বলে দিত ভূত প্রেত। এখন কিছু সংখ্যক মুষ্টিমেয় মানুষ এটাকে এনার্জি আখ্যা দিচ্ছে। হুম, এই এনার্জি আখ্যা দিয়ে কিছু মেশিন ব্যবহার করছে। যে মেশিনগুলো যারা সৃষ্টি করেছে তারাই ঘোস্ট রিলেটেড মেশিন বলে মেনশন করছে না। হুম। তাহলে আমরা কে? আমরা কোথা থেকে পাচ্ছি এগুলোকে মেনশন করে যে এটা ভূত দেখারই মেশিন আচ্ছা, আমি বা তোমাকে একটা প্র্যাকটিক্যাল সেন্সে একটা কোশ্চেন করি। ধরো কোনো একটা প্যারানরমাল ফিল্ডে যাওয়া হয়েছে হুম, ইনভেস্টিগেশন পারপাস, তুমিও গেছো আমিও গেছি, হুম, কথার কথা। এবার তুমি কাউকে গিয়ে বললে ভাই এখানে যদি কেউ থাকিস এসে আমাকে কোনো রকম ভাবে বোঝা তুই হুম, এখানে আছিস। হুম, তোমার ডাকে সে সাড়া দিল না, তুমি বুঝতে পারলে না, তোমার কাছে কোনো গেজেটস নেই। হুম, আমি হয়তো সেখানে ২ টো বা ৩ টে মোশন সেন্সর রেখে দিলাম, ঠিক আছে? রেখে আমি বললাম এখানে ২ নাম্বার মোশন সেন্সরের কাছে, এখানে যদি সত্যিই আমরা ছাড়া কেউ থেকে থাকে তাহলে ২ নাম্বার মোশন সেন্সরের কাছে গিয়ে দাঁড়ান। হুম, খালি চোখে দেখতে পাচ্ছ তুমি ওই জায়গাটা ভ্যাকেন্ট। হুম, কেউ নেই। তুমিও যা দেখছো আমিও তাই দেখছি। হঠাৎ করে দেখলে ২ নাম্বার মোশন সেন্সরটা জ্বলে উঠল। হুম, আমি কিন্তু মোশন সেন্সরের থেকে দূরে দাঁড়িয়ে। হুম। আমাদের ওখানে যাওয়ার কথাই নয়। একবারের জায়গায় যদি এটা ২ বার বা ৩ বার হয় তখন তুমি এই জিনিসটাকে কি সরি। হিসাবে ধরবে? তাহলে কে চালাচ্ছে আমার লাইটটা? সাথেই হয়েছিল এই জিনিসটা। হুম, ফাঁকা মাঠে আমি মোশন সেন্সর রেখেছিলাম। হুম, যেটা ২-৩ বার রিড করেছিল। হুম, বাহানাগা স্কুলে যেখানে হুম, করমন্ডলের লাশগুলো রাখা হয়েছিল। হুম, সেখানে আমি রাতে একা ছিলাম হোল হুম, নাইট। হুম, তো এবার কথা হচ্ছে তাহলে কি ভূতে এসে জ্বালিয়েছে? ওই জায়গাতে আমি মোশন সেন্সর সেই জায়গাতেই লাগিয়েছিলাম যেখানে লাশগুলো রাখা হয়েছিল। হুম, এখন জায়গাটা অ্যাবান্ডেন্ড। হুম, তো ওইখানে ৩-৪ বার রিড করেছিল। হুম, তার মানে কি ওটা ভূত? ওই আত্মাগুলি এসে জ্বালাচ্ছে। জায়গাটা হচ্ছে ওপেন এরিয়াতে। হুম, আর মোশন সেন্সর মানে কি? একটা বায়ু স্তর মানে আমরা হুম, যখন হেঁটে ওর কাছে অব্দি হুম, যাচ্ছি, ওইখানকার বায়ুটা কিন্তু আপ ডাউন করছে হুম, সেরকমভাবে। সেই হিসাবেই মোশনটা মাপা হয়। হুম, সায়েন্স তো এরকমভাবেই বানায়। হুম, তো ওই মাঠের মধ্যে হাওয়া চলছে, ফাঁকা মাঠ। হাওয়া তো ওটা ডিটেক্ট করতে পারে বা অন্ধকার হুম, জায়গা ছিল। হয়তো কিছু পোকামাকড় বা কিছু পাস করেছে, তার হুম, জন্য জ্বলতে পারে। হুম, এটাও হতে পারে। তার মানে এরপর যদি আমি ওটাকে entertainment এর জন্য বলে দিই যে হ্যাঁ, সত্যি এখানে আজও এক্সিস্ট করছে তারা। হুম, তা তো নয়। আমি চাইছি ঠোস সবুজ। যেরকম তুমি একটু আগে বললে, আমি নিজের চোখে দেখেছি। আমি এই কথাটা আমার খুব ভালো লাগলো। তুমি এটা স্বীকার করলে নিজের চোখে দেখেছি। তোমার যে চ্যানেল আছে, হুম, এখন পর্যন্ত টোটাল কটা ভিডিও হয়েছে? ২০-২২ টা। ২০-২২ টা হয়েছে। আমাদের চ্যানেলের প্রায় ১৫০ র কাছাকাছি ভিডিও হুম, আছে। আমি এই লাইনে ৫ বছর আছি। হুম, এবং এমন জায়গায় গেছি যেখানে আমি বলতে পারি আমার মতন কোনো বাঙালি এখন অব্দি করে দেখায়নি। আমি সেই সমস্ত জায়গা ক্রস করে এসেছি। আমার সাথে কি কোনোদিন এরকম হতে পারে না বা হয়নি, হলো না কেন? আমাদের ক্যামেরায় কেন ধরা পড়ে না? আমার ক্যামেরায় ধরা পড়লে তো আমি এমনিই ভিউজ পেয়ে যেতাম। কেন ধরা পড়ে না? তাহলে কি মানে মানে ভূত যদি থেকে থাকে সে কি আমাকে নেগলেক্ট করছে? বা আমাকে দেখলেই ভয় পালিয়ে যায়? আর বাকি সবার কাছে চলে আসে? আমার দেখো তন্ময়দা, আমি সবসময় কিন্তু ২-৪ টে ছেলের মাঝখানে থাকি না। আমিও একা বেরোই। হুম, আমিও একা বাড়িতে থাকি। হুম, আমাকেও একা কাজে যেতে হয়। তা আমারও তো কোনো না কোনো ক্ষতি হতে পারে তন্ময়দা। হুম, আমি ভিডিওতে এটাও চ্যালেঞ্জ করেছি যে টাকার চ্যালেঞ্জ করেছি আমার উপর ব্লাক ম্যাজিক করে দেখানো হোক। আমাকে মেরে দাও। আমি অনেক কিছু এরকম শুনেছি রাস্তায় যেতে দেওয়াল ফেলে দেওয়া যায়। হুম, যে দেওয়ালে অ্যাক্সিডেন্ট করে মরে যায়। হুম, বা বান মারা দূর থেকে। কোনটা চোখে দেখিনি আমি। আমি চোখে দেখতে চাইও না। আমার উপর করা হোক সরাসরি। যদি করতে পারে এবং আমি দেখি যে আমার এরকম হচ্ছে, তাহলে আমি তাকে এত টাকা পুরস্কার দেবো। আমার জীবনের প্রতি কোনো মায়া নেই। তাহলে কি ব্লাক ম্যাজিক কি সত্যি? আজকে যদি ব্লাক ম্যাজিক সত্যি হতো, সবথেকে আগে ব্লাক ম্যাজিক ওর থেকে বড় শত্রু কেউ নেই আমাদের জন্য। অবশ্যই ভালোবাসে অনেকে। হুম, তার উপর নিশ্চয়ই কেউ না কেউ ব্লাক ম্যাজিক করেছে, করার চেষ্টা করেছে। আর বিশেষ করে যারা তন্ত্র, সাধনা, হ্যান-ত্যান এ সমস্ত বিরোধী পার্টি
পার্টিরই করা, মানে সব ওই দিকটাই মেন, এইসব ডিপার্টমেন্ট ওদিকে চলে যায়, বুঝতে পারছো আশা করি। আমি কারোর নাম নেব না, হ্যাঁ, তো আমি এই ভিডিওতে এটাকেও নামটাকেও বিপ করে দিতে বলবো। তবে যেহেতু তুমি প্রশ্নটা করলে, তোমার প্রশ্নের উত্তরে আমি তোমাকে একটা কথা বলি। সেটা হচ্ছে আহ, অনেক বড় বড় ইলেকশন আমাদের অল ওভার ইন্ডিয়াতে, যে ইলেকশনগুলো তান্ত্রিকদের হাত ধরে পার করা হয়, তুমি একটা জিনিস মাথায় রাখবে, আমি কারোর নাম নিচ্ছি না, মন্ত্রী লেভেলে কি ধরনের খেলা চলে সেটা তো এখন একটা সাধারণ বাচ্চাও বলে দিতে পারবে। হুম, সকাল থেকে রাত পর্যন্ত টিভি খুললে চারদিকে খুন, রাহাজানি, এটা ওটা। তুমি যে যার নাম নিলে, আমি নাম নেব না ওনার, তাহলে তো তার ভোটে জেতারই উচিত না। কি করে প্রত্যেকটা ইলেকশন বেরিয়ে যাচ্ছে বলো তো হাত থেকে? বলি, বলো। এগুলো কি তোমার মতে বলে, আমিও নাম নিচ্ছি না, একবার নিয়ে ফেলেছি, হুম। এগুলো কি তোমার মতে বলে উনি তন্ত্র বলে এই 100%, এবং আমি জানি বলে কিভাবে তোমাকে হয়? বলছি। একটা ইভিএম মেশিন, ধরো যাই হোক, ভোটের যে হুম, ব্যাপার স্যাপারগুলো থাকে, ভোট ব্যাংক বাঁচানোর জন্য লোকে ইভিএম লুট করে নিচ্ছে, হুম। ওখানে গ্যারাকল হচ্ছে, সেগুলো না করে লোকে তো সেই এইদিকেই ছুটতো। মেশিনারি গুলোই তো রেডি হচ্ছে থ্রু তন্ত্র। কিভাবে তুমি সম্ভব? কটা ইভিএম লুট করতে পারবে, কটা কি করতে তন্ত্রের পারবে? থ্রুতে তুমি বলছো, তুমি তন্ত্রের থ্রুতে ধরো ইভিএম বানানো হচ্ছে? তুমি বড় 40,000 ইভিএম পড়ছে, হুম, লুট হচ্ছে কটা? হুম। একটা বা দুটো। কিন্তু এফেক্টটা কতটা হচ্ছে? তর্কের এফেক্টটা তো খাতিরে না, না, ওভারঅলে তুমি হচ্ছে। একটা কথা বললে যে তন্ত্র দিয়ে মেশিন বানানো হচ্ছে, এটা কিভাবে না, সম্ভব? আমি বললাম ভোটের মেশিনারিজ ইউজ হচ্ছে। মেশিনারিজ মানে সেটা তুমি লোকবল বলতে পারো, তুমি গেজেট বলতে পারো। জানো, এইরকম একটা কেস আছে, এক ভদ্রলোকের মানে একটা কোর্ট কেস চলছিল। হুম, ঠিক আছে? এটা আমার শোনা। ভদ্রলোকের কোর্ট কেস চলছিল এবং সেটা মহিলা সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে। এবং ভদ্রলোক বাজেভাবে ফেঁসে যেতেন। একজন তান্ত্রিকের কাছে গেছিলেন, গিয়ে বগলামুখী বশীকরণ করিয়েছিলেন। হুম, শত্রু স্তম্ভন এবং বগলামুখী বশীকরণ। হুম। এই যজ্ঞটা করার পরে যেখানে গিয়ে লোকটার সেদিনকে সাজা হয়ে যাওয়ার কথা, সাজামুগু এক হয়ে গেছে। ১ ঘন্টা ধরে সময় লেগেছে একটা ডকুমেন্টস কোর্ট চত্বরে খুঁজে বার করতে পারিনি অপোনেন্টের লয়ার। তো সেটার জন্য এদিকে সে ডকুমেন্টস নিয়ে ডকুমেন্টস গেছে। চুরি হয়েছে। নিয়ে গেছে হুম, ডকুমেন্টস। সে তো চুরি করায়নি। তুমি উল্টো দিকের অপোজিট সাইডের তুমি অ্যাডভোকেট। হুম, তোমার পেপার তো তোমার কাছেই থাকবে। তুমি হুম, সকালবেলা পেপারপত্র ফাইলিং করে নিয়ে এসছো। হুম। তুমি কোর্টে দাঁড়িয়ে ১ ঘন্টা সময় নিয়ে পেপার প্রডিউস করতে পারবে না। দেখো, হয় না বলে দেখো, একটা কথা জানো তো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। এখানে আমি একটা কথা বলি, অপোনেন্ট ধরো অনেক ক্ষমতা ক্ষমতাশালী, হুম, সে হয়তো কোনো রকম ভাবে চাপ দিয়েছে, হুম, পেপারটা হারিয়ে গেছে, হারায়নি, সে হুম। অ্যাকচুয়ালি নিজে ইচ্ছা করে পেপার, বুঝতে পারছো এখন পলিটিক্স মেবি কেমন তার তো জায়গায়। জেতা কেস, সে তো চাইবে তার মক্কেলকে হ্যাঁ, বাঁচানোর তাকে হয়তো জন্য। এমন কোনো ভাবে থ্রেট করা হয়েছে, পেপারটা সে নিজেই হারিয়ে দিয়েছে, মেবি তারপর হতে তন্ত্র পারে, আমি সাধনার তোমার একটা কথা অজুহাত ফেলে দিতে দিচ্ছে। পারি না। আমি তোমার কথা ফেলে দিতে পারি না। হুম, কিন্তু এই সিচুয়েশনটা, এই অপরচুনিটিটা এলো, হুম। এটা এলো কি করে? তাহলে তো এটা আগে থেকে হয়ে যেত, তাহলে তাকে কোথাও যেতেই হতো না। সে ওই থ্রেটটা দিয়ে কাজটা করিয়ে দিতে তন্ত্র পারত। যদি এত পাওয়ার হতো, তাহলে আমরা তো সবার আগে একটা জিনিস করতাম না, সেটা হচ্ছে আমরা খাটা বন্ধ করে দিতাম, বাড়িতে বসে থাকতাম, তন্ত্র সাধনা করে পয়সা ইনকাম করে নিতাম। না, তন্ত্র তো এটা কোনোদিন বলছে না। কি বলছে? তন্ত্র কোনোদিন এটা বলছে না। তাহলে তন্ত্র কি বলছে? আজকে তন্ত্র, তন্ত্র একটা সিদ্ধি, একটা পাওয়ার। হুম। সেটাকে তুমি কিভাবে কাজে লাগাবে তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে তন্ত্র তোমাকে বসিয়ে বাড়িতে তোমাকে নোট ছাপিয়ে দিয়ে যাবে না। তুমি হ্যাঁ, যেটা এখানে বলছো ইভিএম এ ভোট ছাপিয়ে দিয়ে যাচ্ছে, তোমার নোট ছাপিয়ে কি করে উম, দিচ্ছে না? তুমি কি করে জানছো ইভিএম এ ভোট ছাপিয়ে দিচ্ছে? তুমিই তো একটু এই আগে যে বললে। ধরো পুলিং এজেন্টে যে কাউন্টারে তুমি যে শুনতে পাও, যখন হুম, আফটার ইলেকশন যখন পুলিং এজেন্টদেরকে বার করে দেওয়া হয়, হুম। ওখানে যে কি মেশিনারিজ কি গ্যারাকল চলছে তুমি জানো না আমি জানি। হ্যাঁ, সেটা তো মানুষ করছে। আমার বক্তব্য তো ওইখানে, তা মানুষ মানুষটা সত্য, কার হয়ে মানুষের উপরে করছে? কিছু নেই। যে মানুষটা সকালবেলা গালাগালি দিয়ে বেরোচ্ছে যে আমিই ভোট দেব না। এই যে ধরো আজকে অভয়াকাণ্ড নিয়ে এত কিছু হয়ে হুম, গেল, এত কোটি কোটি লোক রাস্তায় নেমে গেল, হুম। তারপরে তো আবার একটা ইলেকশন হলো। কোটি, কোটি লোককে নামিয়ে কি দরকার ছিল? প্ল্যান চেট করে অভয়াকে খোদ তারপরে নামিয়ে দিলেই তো হতো। তারপরে তো এটা তো বিদেশে আছে, বিদেশে ক্রাইম হ্যাঁ, সলভ তাহলে করার এখানে নেই জন্য কেন? প্ল্যান চেট করা এখানে তো নয়। নামিয়েওছে আমার ভদ্রলোকেরা। না, এখানে দু একজন যাই হোক, করেছে আমি বলে ওটা ফেক ইউটিউবে কিনা বলে আমি, ফেক। না, আমি ওটা ফেকের প্রশ্ন তো আসছি না। এখানে যখন নামানো হচ্ছে, তাহলে আইন কেন ওটা গ্র্যান্ট করছে না? যে ওনাকে নামিয়েও আইন তো অপরাধীদের নাম তন্ত্রটাকেই গ্র্যান্ড করে না। কেন করে না? এখানেই তো তন্ত্রর প্রশ্ন। তো কোনো স্বীকৃতিই নেই। এখানেই তো প্রশ্ন। আমাদের আইন যেটা আইন বলে, যেটা তুমি প্রমাণ করতে পারবে, হুম, ঠিক আছে, হুম। সেটাই সত্যি। তাও লিখিত। তুমি খুন করার পরে তুমি বলো, খুনিকে যদি তুমি বাঁচিয়ে নিতে পারো মানে এভিডেন্সের সাপোর্টে, হুম, তাহলে তুমি খুনি না। হুম। তো যেটা তুমি চোখে দেখতে পাও না সেটা এগেইনস্টে কেস করবে কি করে? আইন তো ওটাই বলছে, যেটা চোখে দেখা যাবে না। তুমি মুখে বললে যে তাজমহল আমার,
আইন মানবে না। আমাদের আইনকে ভারত তোমায় অন পেপারস ডকুমেন্টেড এভিডেন্স দেখাতে হবে। আমাদের ভারতবর্ষ হচ্ছে তন্ত্র সাধনা ধর্মের সবথেকে নাম্বার 1 পজিশনে থাকা এমন একটা জায়গা, হুম, যেখানে তন্ত্র মানা হচ্ছে না। মানে সরি, যেখানে এই সমস্ত স্পিরিট বা তন্ত্র করে এইগুলোকে সাক্ষ্য প্রমাণ বিবেচনাই করা হচ্ছে না। হুম, অথচ এই দেশে স্কুলের থেকে মন্দির বেশি। হুম, তোমার একবার মনে হচ্ছে না যে কেন মানা হচ্ছে না? বাইরে তুমি বলছো বিদেশে মানা হয়। তাহলে বিদেশে তো কালচার আমাদের থেকে অনেক হাই-ফাই। বিদেশে আমাদের মতন এত কুসংস্কারেও বিশ্বাসী নয় তারা। অথচ তারা নাকি আ এই জিনিসটাকে বিলিভ করে। মানে তাকে নাকি সাক্ষ্য প্রমাণ হিসাবে কোর্টে তাদের তোলা হলে তাদের দেশে গ্র্যান্ড হয়। এরকম হুম, নাকি আছে। তাহলে ভারতে কেন হচ্ছে না? যেখানে এত ধর্মভীরুরা বসে আছে। ধর্মগুরু থেকে বলো, ধর্ম ছাড়া আমরা এক পাও চলতে পারি না। আমরা শিক্ষা ছাড়া চলতে পারি। হুম। তাহলে এখানে কেন গ্র্যান্ড হচ্ছে না? এখানে তো সবার আগে দরকার ছিল গ্র্যান্ড হওয়া। এখানে প্রবলেমটা কোথায় জানো? আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম দিই না? এখানে হচ্ছে সমস্যাটা তাই। এখানে লোকে তন্ত্রটা প্র্যাকটিস করার থেকে তন্ত্রটা নিয়ে বাজার করতে, দোকানদারি করতে বেশি ব্যস্ত। এখানে মানুষ, এখানে যদি তন্ত্রটাকে তোমাকে সেই জায়গায় নিতে হয়, তাহলে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। মানুষের মধ্যে কি কারণ প্রত্যেক ১০০ জনের মধ্যে ১০০ টা তান্ত্রিকের মধ্যে সরি, ৮০ জন তান্ত্রিক হচ্ছে ফেক, যারা শুধুমাত্র বসে রয়েছে তখন আমার পকেটের আমি টাকাগুলোকে বার বাকি করে ২০ নেওয়ার জনের জন্য। সাথে এমন মিট করতে চাই হুম। যারা জেনুইন। ডেফিনিটলি আছে, যারা ডেফিনিটলি আছে। তাদের শক্তির সঠিক আমাকে দেবে। তাহলে তুমি একটা কাজ করো না, তুমি যখন এতটাই প্রমাণ চাও, তুমি অফ ক্যামেরা আমাকে বলো জিনিসগুলো আমি যে তোমাকে কাদের বলছি সাথে তো মিট অফ করলে ক্যামেরা, আমার আমি অন ক্যামেরা বলছি। হুম, তুমি একবার ওই উত্তরাখণ্ডে বেশ কিছু এরকম বড় বড় সাধক আছে, যেরকম একটা আছে বোধহয় বালাজি মহারাজ বা এরকম একজন কেউ আছে, কিন্নারাঘড়ি আছে, চঞ্চলনাথ, তারপরে তোমার যদি তুমি সেই ধরনের ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার দেখতে চাও, হুম, তাহলে শিবানী দুর্গা আছে। হুম। একবার পার্সোনালি মিট করে দেখতে পারো, কথা বলে। আমার মনে হয় ইট উইল হেল্প ইউ আ লট। আমি যেটা শুনেছি দূর থেকে আমাকে করতে হবে। যেটা দূর থেকে বলে করা যায়। যেমন হচ্ছে আমি ধরো কাছে গেলাম। হুম, এখন তো মানে দেওয়ালেও এরকম জল ছিটিয়ে বলা যায় হুম, রক্তের দাগ। হুম। সেটা অনেকদিন আগে ভেঙে হ্যাঁ, দিয়ে ও গেছে। তো অনেক মুভিতে দেখিয়েও দেওয়া হ্যাঁ, হয়েছে ওটা। ঐরকম ও তো ভন্ডবাজি কেমিক্যাল করলে হবে না রিঅ্যাকশন। আমার হ্যাঁ, সাথে। আমাকে দূর থেকে মারতে হবে। হ্যাঁ। যেটা শোনা যায় হ্যাঁ, দূর থেকেও মারা যায়। ওই হুম, যে পুতুলের গায়ে পিন ফুটিয়ে হুম, পুড়িয়ে হুম। ওই জিনিস আমার সাথে করে দেখাক। আমাকে মেরে দিক দিনে আমি দুপুরে। তো তোমাকে সেটাই আমি তো বলছি, বন্ডে তোমাকে সাইন করে দিয়ে যাবো যে আমার মৃত্যুর তোমাকে জন্য কেউ বেশি দায়ী না। কিছু করতেই হবে না। আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে তুমি যদি ভুডোর পাওয়ারটা জানতে চাও, হুম। তাহলে একবার শিবানী দুর্গার সঙ্গে দেখা করে একটা সেশন নিতে পারো। উনি কিন্তু করান। মানে একদম তোমাকে লাইভ ফিল দেখো করিয়ে আমার দেবেন। আমার কিন্তু আমি আমি দাবি করে বলছি না। আমি কখনোই দাবি করে বলিনি যে আমি সত্যি, না, না, ওরা মিথ্যে। আমি আমি তোমাকে জানতে বলছি, চাই দেখো আমার নিজেরও আমি ইচ্ছে। এটাকে আদৌ প্রমোট কি এগুলো করি না সত্যি? কিন্তু। আমি কিন্তু এটাকে প্রমোট করি না। না। কেন প্রমোট করি না আমি তোমাকে বলছি। কারণ ওই যে তোমাকে আগে বললাম এখন সবাই দোকানদারি করছে। আমি যেদিন হুম, থেকে এটাকে প্রমোট করব, হুম। সেদিন থেকে বিজ্ঞান মঞ্চ আমাকে একটা চিঠি ধরিয়ে দেবে। আমি কেন প্রমোট করছি? তো ভাই ঘরের খেয়ে বোনের মুস্তারি বিজ্ঞান আমার মঞ্চ কোনো লাভ নেই। বিজ্ঞান মঞ্চ তখনই তোমাকে চিঠি ধরাবে যখন তুমি কোনো একটা রিউমার্স কে তুমি প্রমোট করবে। আমি সেটাই বলছি, যদি তাহলে নাই মানতো, তাহলে তিব্বতী আর লামাগুলোকে তো তাড়িয়ে দিতে পারতো দেশ থেকে। ইন্ডিয়ার বুকে রাখার কি দরকার ছিল? তাহলে কুম্ভ মেলায় এত হাজার হাজার সাধককে ডেকে তাদেরকে স্নান করার ব্যবস্থা করে নাই তুমি দিতে বলো পারতো। আজকে মহাকুম্ভে যেটা হচ্ছে সেটা কি পাপস্খলন হচ্ছে নাকি পাপ বৃদ্ধি হচ্ছে? এবার তোমাকে একটা কথা বলি, মহাকুম্ভে এবার যেটা হয়েছে বা আম যেটা হয়, আমি যেটা মহাকুম্ভ চাই না কিন্তু সেটা কোনোদিন বারবারই আসে। না, এই ধর্মের প্রসঙ্গটা। আমি যদিও এটা চাই না। মহাকুম্ভ কিন্তু কোনো জায়গায় বলেনি মহাকুম্ভ তোমার পাপস্খলন করছে। হুম, মানে তুমি পুণ্য অর্জন করবে ওখানে গেলে। মহাকুম্ভ কিন্তু ওটার জন্য নয়। মহাকুম্ভ হচ্ছে রোগ মুক্তির জন্য, হুম, আরোগ্য কামনার জন্য। হুম, পার্টিকুলার ওই তিথিতে বলা হয় যে মহাকুম্ভের জলের মধ্যে থেকে অমৃত বয়ে যায়। ওই পার্টিকুলার তিথিতে। হুম, যে স্নান যাত্রায় যে ৫ টা বা ৬ টা যে সেশন আসে, হুম। ওই কারণ টাইমটাতে। অমৃতের একটা ফোঁটা ওখানে হ্যাঁ, পড়েছিল। ওখানে পড়েছিল। হ্যাঁ, তো এগুলো আমারও শোনা কথা। ওই তিথিটাকে মেইনটেইন করে হুম। ওইটাকে রিচুয়ালসটা পালন করা হয়। কোথাও বলা নেই এখানে তুমি পুণ্য অর্জন করবে। এখানে যাই হচ্ছে আরোগ্য কামনা করার জন্য। তো দুটোর মধ্যে জিনিসের মধ্যে আমরা নিজেরাই বিভেদ করে আমি রেখেছি। না অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি অনেক হুম, কথা ফেটে বেরোতে চাইছি। কিন্তু আমি বলতে চাই না। ধর্মের ব্যাপারে আমি বরাবর খুব এভয়েড করে হুম, এসেছি। কারণ এই জিনিসটা স্প্রেড হলে নিতে পারবে না যারা দেখবে। হুম। হ্যাঁ? মানে আমার খারাপ লাগা নিয়ে মেইন ব্যাপার না যে কমেন্টে এসে ১০ জন আমাকে গালাগালি দিয়ে যাবে। কিন্তু আমি লজিকই এমন দেখাবো সবার মাথার উপর দিয়ে যাবে। ঠিক আচ্ছা, আছে? শিক্ষিতের সেটা হারে আলাদা। তো কেরালা সবথেকে বেশি। হুম। কেরল সবথেকে বেশি তো শিক্ষিতের হারে। আমাদের যতগুলো তুমি স্টেট আছে। পারলে একটু ধর্মটাকে এভয়েড করে যাও। আচ্ছা, আমি 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 এই চাইছি ছোট্ট এটা। প্রসঙ্গ থেকে আমি বাদ দিয়ে তোমার দেব। যেমন রাজনীতির ব্যাপার ছিল, আমার হ্যাঁ, সেরকম ধর্মের ব্যাপারটা খুব আমি তোমাকে আপত্তিকর। ছোট্ট জায়গা থেকে বাদ দিয়ে চলে হুম, যাব। লাস্ট আমি একটা কথা হুম, বলছি। কেরল তো শিক্ষিতার দিক থেকে সবথেকে এগিয়ে। হুম, তুমি যেরকম ধর্ম মানো না হুম, বা তুমি যেরকম এই এনার্জি ভূত এগুলোকে মানো না,
তো ওই এনার্জিটাকে না মানলে দেবদেবীও তুমি মানো না। নাস্তিকই ধরে নিতে পারি তোমাকে তর্কের খাতিরে। হ্যাঁ, ধরে নিতে পারো। তুমি তোমার বক্তব্যের তুমি শুরুটাই করলে হচ্ছে আমাদের এখানে যত অশিক্ষিতর হারটা বেশি, হুম, তাই জন্য আমাদের স্কুল কলেজের থেকে মন্দির এখানে বেশি, অবশ্যই বেশি। তাই জন্য মানুষ অশিক্ষিত এবং মানুষ এগুলোর জন্য যাচ্ছে। তাহলে কেরালা তো শিক্ষিতের হার অত বেশি, হুম। তাহলে বালাজিকে এত মানা হচ্ছে কেন? আর কিলো কিলো সোনা প্রত্যেকদিন ডোনেশন হচ্ছে কেন? তন্ময়দা, তুমি ভয় জিনিসটাকে কিরকম ভাবে দেখো? আমি ভয় জিনিসটাকে এনজয় করি। এনজয় করো তো? মানুষ হয়তো ভূত প্রেতে ভয় জিনিসটাকে খুব এনজয় করে, হুম, হয়তো। হুম। কিন্তু মানুষ আজও অব্দি ভগবানের প্রতি যে ভয়টা, সেটাকে এনজয় করতে পারে না। এই ভয়টাকে মানুষ একটা আলাগ লেভেলে দেখে। মানে আমি মরে যাবো, আমি শেষ হয়ে যাবো, এই যে পাপ কথাটা, এটা মানুষ আজও পর্যন্ত মানে রোমহর্ষক ভূমিকা দেখে। ভূতের থেকে মানুষ ভগবানকে বেশি ভয় পায়। হুম। আর সেই কারণে মানুষের আজ অব্দি কোনোদিন হিম্মত হবে না কোনো মন্দির গিয়ে ভেঙে দেওয়া। এক যদি না সে বিধর্মী হয়, সেটা আলাদা কথা। না, রিসেন্টলি হয়েছে তো, হ্যাঁ, হবে তখনই। কিন্তু কোনো মন্দির বন্ধ হিন্দুকে করে দেখেছো? দিয়েছে। কোনো হিন্দুরাই মন্দির বন্ধ করে দিয়েছে, ভেরি রিসেন্ট। আমার জানা ছিল না, সরি। কিন্তু আমার মনে হয় না যে কোনো মানুষের মধ্যে এতটা ক্ষমতা থাকে যে কোনো মন্দির গিয়ে ভাঙা। কারণ এটার মধ্যে এমন একটা ভয় কাজ করে তন্ময়দা, যেটা বলে হয়তো এই ৪ দেওয়ালের মধ্যে মন্দির বলা অসম্ভব। ভাঙেনি, সেই এমন জন্যই অবস্থা আমাদের করেছে দেশে এত মন্দির মন্দির। খালি করে দিয়ে রাতের অন্ধকারে ঠাকুর নিয়ে চলে যেতে হয়েছে অন্য জায়গায়, পেপার অন্য জায়গায় গিয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে বাইট দিতে হয়েছে। আজও পর্যন্ত সেই মন্দির চালু করা যায়নি, এখনো পর্যন্ত আমার কাছে যা কিন্তু খবর আছে। আজকে যেটা মেন এবং সেটা ধর্ম। কালী মন্দির, হুম, এবং প্রচুর কাতারে কাতারে লোক যেত ওখানে। আচ্ছা, ওখানে বাচ্চাদেরকে চকলেট দেওয়া হতো। কোথায় সেটা? বলা যাবে? হ্যাঁ, আমি আমার পেটে আসছে, মুখে আসছে না, এক্ষুনি আমি মনে পড়লে তোমাকে মানে বলে কি দিচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই? হ্যাঁ, কিছুদিন আগে হয়েছে মেবি। বর্ধমানে? ঠিক আমি জায়গাটা তোমাকে বলতে আমার এক্ষুনি মনে পড়ছে না। উম কি শ্যামসুন্দরী কালী মন্দির মোস্ট প্রবাবলি। বর্ধমানে একটা আছে কালী মন্দির, বন্ধ করে দেওয়া হয়েছে, ওখানে ভণ্ডামি চলছিল। ঠিক আছে? সে কারণে শ্যামসুন্দরী কালী মন্দির। আমি শ্যামসুন্দরী কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে বর্ধমানে এরকম একটা হয়েছে। অনেক দেশ-বিদেশ থেকে লোক ওখানে যায় দেখতে, দর্শন করতে। প্রচুর, প্রচুর টাকা পড়ছে এবং শেষকালে জানা গেল ওরা ভণ্ড। কিন্তু এখনো আফটার অল এখনো লোক যায়। ইভেন পুলিশও অ্যারেস্ট করে নিয়ে গেছিল। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। মেইনলি আমি এইজন্যই ধর্মটা এড়িয়ে যেতে চাই। আমার নিজেরও পছন্দ না এই জিনিসটা। কারণ কালকে কারো কাছে অপ্রিয় হয়ে যাবো। ওইজন্য আমি ভূত-প্রেত নিয়ে আছি। মানে ভূত-প্রেত নিয়ে নয়, ভূত-প্রেত যে নেই প্রমাণ করতে ব্যস্ত আছি, এটাতেই আমি হ্যাপি। কারণ আমি কালকে চাই না যে কালকে আমি বাইরে বেরোই আর আমার উপর অ্যাটাক হোক। কারণ একটা লাঠিকে সবাই ভাঙতে পারে, কিন্তু একটা মুষ্টিমেয় মানে আমি কি চেঞ্জ করব? আমি একা কি করব এখানে? আমি একটু আগেও কৌশিককে বলছিলাম। কজন আছে নাস্তিক এখানে? নাস্তিক নেই। সুতরাং আমাকে আস্তিক নিয়েই চলতে হবে। নিয়েই চলতে হবে। এই কাঁকড়ের মতো, এক গাদা চালের মতো আমি। তো আমাকে নিয়েই চলতে সুতরাং আমি একটাই জিনিস মানি, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। কিন্তু আমার একটাই অনুরোধ, এই ধর্ম এইসব থেকে বেরিয়ে মানুষ কেন মনুষ্যত্বটাকে মানে না? এটা তো বড় ধর্ম। আজকে আমরা মানে আমি বলছি না ভিখারিকে শিবের মাথায় দুধ না ঢেলে ভিখারিকে সেবা করো। আমি বলছি না। অত মানে আমি মুভি কোনো ক্রিয়েটর নই। আমরা কতজন বাবা-মাকে সেবা করি? বাবা কিছু একটা বললে মুখে, মুখে তর্ক করি। মা কিছু একটা বললে তেড়ে যাই। কেন? আজকে কই যে যার কোনো মারার ক্ষমতা নেই, সে পাথরের মূর্তিটার উপর তো কই তেড়ে যায় না। কারণ ওখানে একটা ভয় কাজ করে। আর যারা জন্ম দিল তাদের উপর আমরা তেড়ে যাচ্ছি। এটা কোথাকার সায়েন্স, কোথাকার লজিক? আমাকে বোঝাও। আমি মনে করি যে জন্ম দিচ্ছে, একটা ন্যূনতম কথা ভাবো, আমরা তো মেন ভগবানের ব্যাপারে কি বলি? যে জন্ম দিয়েছে সেই ভগবান। ভগবান আমাদের সৃষ্টি করেছে। কিন্তু এটা তো আমাদের শোনা কথা। আমরা শুনছি, শুনে আসছি। ভগবান সৃষ্টির মালিক, ভগবান সৃষ্টির সবকিছু। তাহলে আমরা যেটা দেখছি যাদেরকে সৃষ্টি করতে, তাদেরকে কেন ভগবান মানতে পারছি না? ওসব ফেসবুকে রচনা লেখা খুব মানে খুব সহজ যে হ্যাঁ, বাবা-মাই আমার কাছে শ্রেষ্ঠ, বাবা-মাই আমার কাছে ভগবান। কিন্তু আদৌ থেকে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আদৌ কি সত্যিই কি তাদেরকে অ্যাকচুয়ালি জানো তো, ভগবানের আসনে আমি একটা বসাই? কথা বলি, সেটা হচ্ছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হুম, তোমার যদি বিশ্বাস থাকে, হুম, এই যে ধরো তুমি তোমার বিশ্বাস নেই ভূতে, হুম, তাও তুমি ওই জায়গাগুলো যাচ্ছ, গিয়ে তুমি রিউমার গুলোকে দূর করার চেষ্টা করছো, যেটা রিউমার, হুম, যেখানে সত্যিই কিছু নেই। হুম। কিন্তু যেখানে সত্যিই কিছু আছে সেখানে কিন্তু তোমায় স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমি এখানে সত্যি তুমি পেয়েছি, ট্রেস আমাকে একটা পেয়েছি। এমন জায়গা দাও যেখানে সত্যি তোমার উপলব্ধি হয়েছে। আমিও একবার ওটাকে ভিজিট করতে চাই, একা অথবা তোমার সাথে, যাই বলবে। আমি যদি এরকম পাই বা হুম। আমার সামনে যদি কিছু এরকম ধরা পড়ে যায়, এরকম নয় তন্ময়দা যে আমার সামনে হয়তো ইএমএফ এর সবকটা বাতি জ্বলে গেল মানে আমি ওখানে ধরে নেবো এক্সিস্টেন্স আছে। কারণ এখনো পর্যন্ত এই গ্যাজেট গুলোকে আমি খেলনাই মনে করি। জনগণ বলেছে তাই আমি ইউজ করছি। সেটা আলাদা ইস্যু। কিন্তু ঠোস সবুজ চাই। যেমন ধরো আমরা এই ঘরে বসে আছি, হট করে দরজা খুলে গেল। একবার খুলে যাওয়াটাকে আমি হাওয়া মানবো। কিন্তু যখন দেখছি হাওয়া নেই অথচ দরজা বারবার খুলছে আর বন্ধ হচ্ছে। লাইট
ফ্ল্যাকচুয়েশন হচ্ছে কন্টিনিউয়াসলি, সেটাকেও আমি একবার দুবার ইলেকট্রিক ফল্ট ভেবে নিলাম, কিন্তু হয়েই যাচ্ছে কন্টিনিউ। যেগুলো আমরা যেরকমটা মুভিতে দেখি। হুম, হ্যাঁ, আমি বলছি না সাদা কাপড় পরে দাঁড়াতে হবে। হুম, তুমি আবার বললে যেমন তুমি দেখেছো, হুম। সেটা আলাদা ইস্যু। কিন্তু ওই যে অ্যাটমসফিয়ারটা ওরকম একবারও কেন আমাদের সাথে ক্রিয়েট হয় না? যে মুহূর্তে ক্রিয়েট হয়ে যাবে আমি হয়তো চ্যালেঞ্জ যে ছেড়ে দেব। জায়গাগুলো যাচ্ছ সেই জায়গাগুলো সত্যি রিউমার আছে, বা তোমরা যে টাইমটা যাচ্ছ এ তো প্যারানরমাল এর কিছু ইনভেস্টিগেশন কিছু প্রসিডিওর আছে। কিছু, কিছু সময় প্রভোগ করতে হয়। কারণ আমার আত্মা এমন, কিন্তু এমন সবসময় তোমার সঙ্গে আমার সরাসরি এমন, এমন কমিউনিকেট করতে জায়গায় চায় না। আমার এমন, এমন জা আমি 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 ১ম এই বললাম আমি এমন জায়গায় গেছি হুম। বাঙালি যায়নি ওইসব জায়গায়। যেরকম তো ১-২ কেস আমি যদি তোমার থেকে শুনি। আমি আমি ১-২ টো না আমি অনেক কটাই বলে দেবো যেখানে কোনো বাঙালি কোনো আমরাই ফার্স্ট টাইম। হুম, যেমন হচ্ছে হিমাচল প্রদেশে বারক টানেল আমরা ১ম কভার করি। হুম, ঠিক আছে? প্রেতগয়াতে এখনো অব্দি কোনো বাঙালি একা ওখানে নাইট স্টে করেনি। আমি করেছি। হুম, প্রেতগয়াতে যেখানে পিণ্ডদান হয়। হুম। ওই যেখান থেকে আত্মারা হাত বার করে খাবার নেয়, মানে সরি, গরুর তল। পিণ্ড নেয়। সেখানে আমি হাত ভরে দিয়েছিলাম রাত ১২টা-১টার পর গিয়ে। আমি একা ছিলাম। একাই ক্যামেরা ধরে ব্লগ করেছিলাম। তো আমার সাথে কেন হলো না? বেগুনকোদরে আমি সারারাত একা ঘুমিয়ে গিয়েছিলাম শুয়ে। ওই হন্টেড স্টেশনে। এখন তো ছেড়ে দেয়, এখন অনেক পাল্টে গেছে বেগুনকোদর, এখন অনেক রিনোভেশন করে দেওয়া হয়েছে। লাইট ফাইট সবই জ্বলে। আমি যখন গেছিলাম তখন কিচ্ছু জ্বলতো না। তখন আমি ঘুমিয়েছিলাম ওখানে। রায়পুরের রাজবাড়িতে আমি একা ছিলাম। যেখানে যে স্কুল ভেঙে দেওয়া হলো আজ অব্দি সেইখানে কোনো ইট গাঁথা হয়নি। ভেঙে দেওয়া হলো রাতারাতি। সেইখানে গিয়ে আমি সেই স্কুলে একা ছিলাম। করমণ্ডল এক্সপ্রেসে যেখানে অ্যাক্সিডেন্ট স্পট। আমি একা অনেক জায়গায় ভিজিট করেছি। সবসময় এই নয় যে আমি আমি আমার ক্যামেরাম্যান যাই। হুম, আমি একাও প্রচুর জায়গা ভিজিট করি। গঙ্গার জলে আমি গলা অব্দি নেমে গেলাম। হাওড়া ব্রিজের নিচে মল্লিক বাজারে। হুম। আজ অব্দি কেউ ইনভেস্টিগেশন করেনি ওখানে। কেউ নেই। যে জলে নেমে অ্যাকচুয়াল ওখানে ভূতের যে রিউমারটা আছে ওটা তো এটাই যে ওই জল থেকে কেউ একজন মানে তুমি টেনে নিয়ে নিচে হাওড়া চলে যায়। মল্লিক ঘাট বলেছো? মল্লিকঘাট। মল্লিক ঘাটে আমি ইনভেস্টিগেট করেছিলাম। তুমি জলে নেমেছিলে? না। আমি গলা অব্দি জলে নেমেছিলাম। তাহলে আমার সাথে কেন হলো না? তাও আমি গলা ৭-৮ অব্দি মিনিট ছিলাম। জলে নামিনি। তবে আমি কিন্তু এসএলএস ক্যামেরায় দেখিয়ে দিয়েছিলাম আছে। হ্যাঁ, কিন্তু ওখানে যে রিউমারটা আছে যে এখানে নামলেই নাকি এটা কোনো কথা নেই। পাতালে নিয়ে চলে যায়। এটা কোনো কথা নেই। মল্লিক ঘাটে লোকে স্নান করে। করে তো? এইটা হচ্ছে কারুর না কারুর থেকে এগুলো ছড়িয়ে আসা রিউমার। আমি ওই যে এই তোমাকে আগেই জিনিসটাকেই তো বললাম। আমি মেটাই। যে এসব কিছু হয় না। তোমার প্রচেষ্টাকে সাধুবাদ। হুম, আমি সেটাকে কোনোভাবে আমি ডিনাই করছি না। আমার বলার বক্তব্য হচ্ছে এই যে তুমি যে ডিনায়াল মোড এ চলে গেছো, যেটা হুম, আদৌ হয় না, হুম। এটা কিন্তু নয় আমাদের ক্ষেত্রে। তাহলে প্লানচেট এক্সিস্ট করতো না। প্ল্যানচার আমি গুইজা বোর্ড অনেকবার করেছি। গুইজা বোর্ড থাকতো না। অনেকবার করেছি। ধরা পড়েনি। প্লানচেট তুমি করেছো, যত রকমের গেম আছে আমি খেলেছি। তুমি কোনো কিছুতে নিশ্চয়ই কিছু না। খেলেছো। তুমি কি প্লানচেটটা কারোর থেকে শিখেছো? ভূতের যে অরিজিনাল যে মন্ত্রটা হয়, সেটা ভূত আমি পাঠ করেছিলাম একদম হন্টেড প্লেসে গিয়ে। হ্যাঁ। কিচ্ছু আসেনি। লেবুর গায়ে ছুঁচ ফুটিয়ে সিঁদুর দিয়ে যে প্রসেসটা হয়, সেটা হুম, করেও আমি করেছিলাম। কিচ্ছু হয়নি। ওটা আমার রেকর্ড নেই আমার হুম, কাছে। আমি একজনের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম হুম। এবং খুব সম্ভবত ওটা আমি রেকর্ডেও রাখবো। আরেকটা শুট করছি হন্টেড প্লেস থেকে ওরকম কালা জাদু করার। ওখানে গিয়ে খোদ দিয়ে আলো অফ করে দেওয়া। তুমি করবে কি করে এটা? যে মন্ত্র হয়, হুম, সে মন্ত্র আমি নিয়ে যাবো। হুম। ওটা পাঠ করব। লেবু ওখানে তুমি জানবে আশা করি প্রসেস গুলো। মোমবাতি-টোমবাতি জ্বালিয়ে এটা যেগুলো। পারবে না তো তুমি করতে। তুমি ১০০০ বার করলেও তুমি ফেল করবে। তাহলে কে করতে তুমি কি পারবে? দীক্ষিত? এইখানেই তো প্রশ্ন। যে দীক্ষা নেওয়ার মধ্যেই সেই পাওয়ার থাকে, আম আদমির মধ্যে কেন অবভিয়াসলি থাকে না? তুমি সারা বছর তুমি পড়াশোনা করো না। হুম। পরীক্ষার আগের দিন তুমি বই খুলে যদি বসে পড়ো, তাতে কি তুমি ফাইনাল এক্সাম পাস করবে? এই প্র্যাকটিক্যালি ভাবো। এইটাকে নিয়েও তুমি একজনের থেকে মন্ত্রটা পেলে। হুম, এখন তোমাকে এই মন্ত্রটা দিল কে? হুম। যে দিল সে কি মন্ত্রটা সঠিক জানে যে এই মন্ত্রটা এই কাজেই লাগে? একটা মন্ত্র তুমি পেলেই জপ করলে হয়ে যায় না। তাহলে দীক্ষা যখন নেয় একটা সাধক বা সাধিকা বা একটা নরমাল মানুষ যখন কোনো গুরুর থেকে দীক্ষা নেয়, তাকে একটা নির্দিষ্ট সংখ্যক বীজ মন্ত্রকে জপ করতে বলে দেওয়া হয়। কারোর জন্য ১,০০,০০০, কারোর জন্য ১০,০০,০০০, কারোর জন্য ১,০০,০০,০০০ বার। অতবার জপ করার পরে তারপরে সেই পাওয়ারটা তোমার বডিতে আসে, ওই মন্ত্রটা সিদ্ধ হয়। তারপরে গিয়ে তুমি এপ্লাই করতে পারো। তাহলে তুমি বলছো যে দীক্ষা নিলে তবেই গিয়ে মন্ত্র। দীক্ষা নিলে শুধু না, দীক্ষা নিলে তুমি মন্ত্র জপ করার অধিকারী হলে। আচ্ছা। কারণ যাদের দীক্ষা আছে ওম যেরকম বীজ হুম, মন্ত্র। হুম, ধরো এই যে আমাদের মহাশিবরাত্রি গেল কিছুদিন হুম, আগে। হুম, এখানে আমাদের শিবের নরমাল মন্ত্রটা কি? আমরা সবাই জানি ওম নমঃ শিবায়, তাই তো? হুম, তোমার দীক্ষা যদি হয়ে যায় তাহলেই তুমি ওম নমঃ শিবায় উচ্চারণ করতে পারো। হুম। দীক্ষা যদি তোমার না হয় তাহলে ওমটা হচ্ছে যেকোনো মন্ত্রের বীজ। তুমি ওম জপ করতে তাহলে পারো তো না। সেরকম হলে দীক্ষা না নিয়ে আমাদের পুজো দেওয়ারই কোনো অধিকার নেই। না পুজো দিতে পারো, কেন পুষ্পাঞ্জলি দিতে দিতে পারো গেলেও না? মন্ত্র জপ করতে হয়। হ্যাঁ, সেটা তো তোমার হয়ে তো ঠাকুর মশাই করে দিচ্ছেন, উনি তো দীক্ষিত। হুম, তার তুমি শুনে ওনাকে আমরাও বলছি। অনুসরণ করছো। হুম, যেটা আমাদের যারা ধরো এই মুসলিম যারা আছেন, হুম, তারা যেরকম নামাজ পড়তে যান। হুম,
মৌলানার সামনে তো পড়েন, হুম। মৌলানা হচ্ছে ওনাদের পথপ্রদর্শক, আচ্ছা, ঠিক মানে আছে? তার ভায়া হয়ে পড়ছে। তার ভায়া হয়ে যাবে। তুমি হুম। কোনোদিন তুমি একা আমি নামাজ এগুলা আদা করতে পারবে না। মৌলানা তোমার সামনে দাঁড়িয়ে যেটা বলবে তুমি ওনাকে অনুসরণ করলে তাহলে উনি হচ্ছেন তোমাদের পথপ্রদর্শক। উনি পৌঁছে দেবেন আল্লাহর কাছে, পয়গম্বরের কাছে ওই মেসেজটা। এই জিনিসটা দিতাম যাই হোক সেটা ছাড়ো হ্যাঁ, বাদ দাও। এটা দেখো, যেটাতে আমি এইটা তো শাস্ত্রের কে বিভিন্ন পৌঁছে প্রয়োগ। দিচ্ছে, কে ইয়ে করছে এইবার তোমার সেটার উপর যদি মনে হয় তুমি দেখবে বা কিছু করবে, হ্যাঁ, তুমি দেখবে বা কিছু করবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই রকম কোনো স্পিরিচুয়াল কোনো মানুষের কাছে যেতে হবে হুম। যে তোমাকে এটা করে দেখাতে পারে। মেন আলোচনা বস্তু হচ্ছে রিসেন্টলি আমার একটা কেস বলি, আমি এটা কোথাও শেয়ার করিনি। বল। এটা ফার্স্ট টাইম আমি তোমার কাছে অন ক্যামেরা শেয়ার করছি। কৌশিক জানে ঘটনাটা। আমরা উত্তর কলকাতার দিকে একটা ইনভেস্টিগেশন করতে যাব। প্রায় ধরো 15-20 দিন আগে থেকে জিনিসটা ফাইনাল হয়েছে। তার আগে আমরা ৪ বার ডেট ফাইনাল করেছি। আচ্ছা, ৪ বারই ডেটটা কোনো না কোনোভাবে ক্যানসেল হয়ে গেছে। বেশ। ৫ নম্বর বার কনফার্ম আচ্ছা। যাবোই যাবো। ঠিক আছে? যে বলেছে তার বাড়িতে পিকুলিয়ার জিনিসপত্র ঘটেছে রাত্রিবেলা, যে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছিল ওটা। হুম। তিনি একজন বড় সাধক, অন ক্যামেরা তার নাম নিচ্ছি না। তার বাড়িতে পিকুলিয়ার প্রবলেম হয়েছে। আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা দেখার পর আমার সারাটা দিন বেকার হয়ে গেছে। আমি স্পটে গিয়ে বলতে বাধ্য হয়েছি এটা আমি করব না। এবং সেটা আমার মাকে নিয়ে স্বপ্নটা দেখেছি। এবং স্বপ্নটা একটা ছোট্ট পার্ট আমি হিন্ট দিচ্ছি। আমি আমার মাকে জ্যান্ত চিতায় জ্বলতে দেখেছি। আমার মা চিতায় জ্যান্ত জ্বলছে এবং আমার সঙ্গে কথা বলছে। এইটা তুমি ছেলে হিসাবে তোমার মা বেঁচে আছে, ওটা দেখার পরে হুম। তোমার আর ইচ্ছা করবে যাই? আমি ক্যানসেল করেছি, আজও পর্যন্ত ওই স্পটটাই যাইনি। এবার আমি তোমাকে একটা কথা বলি। এই সেম জিনিস আমারও হয়েছে। আমি আমার মাকে মৃত অবস্থায় দেখেছি। উইথআউট কারণ। তোমার তো কারণ ছিল তাও। মাকে আমি মৃত অবস্থায় দেখেছি। আমার বউকে আমি পাহাড় থেকে পড়ে যেতে দেখেছি, মৃত অবস্থায় দেখেছি। অনেক রকম মানুষ কি, কি ভাবে আমি ভাবনা চিন্তাও করি না ওসব ব্যাপারে। তবুও এরকম স্বপ্ন এসেই যায়। হ্যাঁ? তো যাই হোক স্বপ্নের সঙ্গে আমি এটা ঠিক রিলেট করতে পারলাম না। আর রইল বাকি তোমার ওই ক্যানসেল হয়ে যাওয়ার ব্যাপারটা। এরকম কিন্তু আমার সাথেও বহুবার হয়েছে। বারুইপুরে একটা বাড়িতে এরকম ভূতের রিউমার ছিল। রিউমার নয়, তোমার ওরা ডেকেছিল আরকি কেসে আমাদেরকে। আমাদের ভিডিও দেখতো। যে দেখে যাও তোমরা তো বলো যে ভূত মানো না। তো দেখে যাও এটা কি হচ্ছে আমাদের বাড়িতে অ্যাকচুয়াল। ওদের ছাদে গেলেই রোজ পিঠে জল পড়তো এবং পাশ থেকে জলের কেউ মনে হচ্ছে মগে করে জল ছুটছে এরকম আওয়াজ আসতো। হ্যাঁ? তারপর বিভিন্ন রকম হাসির আওয়াজ শোনা যায়। এগুলো তো বললো এগুলো নরমাল ব্যাপার। তো আমাদের যাওয়ার একটা ডেট ঠিক হয়েছিল সেটা ক্যানসেল হয়। তো যাদের বাড়ি যাচ্ছি সেই মহিলা বলেছিল তার বরকে, "দেখলে? আমি বলেছিলাম ওরা আসতে পারবে না, আসতে দেবে না।" এই কথাগুলো কিন্তু তন্ময়দা এক প্রকার মানে কুসংস্কারই আমার মনে হয়। কারণ আমি আসতে পারছি না আমার প্রবলেম। ঐদিন আমার ব্যাংকে একটা কাজ ছিল। সেইজন্য আমি যেতে পারিনি। এবার হয়তো ওই কারণে আমার আটকে গেছে। তার মানে তো এই নয় যে ভূতে এসে বাধা দিল। এবং আমরা ওই কেস গিয়ে সলভ করেছি। হ্যাঁ, যন্ত্রপাতি তখন নিয়ে আমি গিয়ে দেখাইনি। যন্ত্রপাতি তখন অত আপডেটও ছিল না আমার কাছে। কিন্তু রিয়েল কোথা থেকে জল পড়ছে এবং কোথা থেকে জলের আওয়াজ হয়, ওরা রাতের বেলা খরগোশকে খাবার দিতে যেত ছাদে। তো পাশের ছাদে এক জায়গায় ত্রিপল খাটানো আছে। ওইখানে বৃষ্টির জলগুলো জমা হয়। ওইখান থেকে ছলাক, ছলাক করে দেখলাম মাঝে মধ্যে পড়ছে। আর এতটাই অন্ধকার আমরা ১ম যখন জলের শব্দ হয় তখন আমাদের সামনে অন ক্যামেরা বলেছিল, "দেখলে? আবার জলের আওয়াজ।" আমরা খুঁজে পাচ্ছি না কোথা থেকে জলের আওয়াজটা এলো। টর্চ ফর্চ দিয়ে এদিক ওদিক মারার পর দেখছি ওইদিকে একটা ত্রিপল খাটানো আছে চাঁদোয়ার মতো, যেটা এরকম কনস্ট্যান্ট দুলছে। দুলছে মানে এরকম যখনই তলাটা এরকম হয়ে আছে জানতে হবে ওখানে জল আছে। ওই জলটাই স্প্রেড হয়ে গিয়ে পড়ছে। তো এইরকমই মানুষ ভয় পায়। এইগুলোকে একটু বিচার করলে বুদ্ধি দিয়ে তার মধ্যে না বোঝা দেখো, যায়। মেন্টাল হেলথ তুমি যেটা বলছো সেটা আমি স্বীকার করি। বোঝা আমার যায়। কাছে এরকম একাধিক কেস এখনো আসে, যেগুলো আমি শোনার পরে বুঝতে পারি এটা মানে অত্যাধিক ভাবনা চিন্তা করার ফল। হুম, আমি সেই কেসগুলোতে ইনভেস্টিগেট করিই না। আমি তোমাকে যেটা কালকে তোমাকে অফ ক্যামেরা বলছিলাম, আলোচনা হুম। হচ্ছিল কালকে যখন আমরা ফোনে কথাবার্তা বলছিলাম, আমি কিন্তু তাদেরকে সোজা ধরে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়ে দিই। ওটাই আমার মনে হয় সবথেকে ভালো আমি পন্থা। পাঠিয়ে দিই। সবাইকেই এবার পাঠিয়ে দেওয়া কোনো উচিত। শুধু জায়গায় ওদেরকে নয়। না, মানে কিছু, কিছু জায়গায় এরকম থাকে যখন তারাই দেখাশোনা করার পরে হুম, তারাই রিপোর্ট দেয় না এখানে উনি যেটা বলছেন উনি নরমাল আছেন। হুম। উনার কোনো প্রবলেম না। আচ্ছা। তখন আমাদেরকে রিভিজিটের জন্য যেতে হয় ওখানে। আমরা কিন্তু দুম করে আগেই কোথাও ভিজিটে যাই না। আগে আমরা কোনো কিছু শোনার পরে তাকে আমরা ডাক্তারের হেল্প নিতে বলি। সেটা আমাদের প্যানেলে আছে।
বা ওনার যদি নিজের কোনো প্রেফারেবল কেউ থাকেন উনি সেখানেও যেতে পারেন। হুম। ওখান থেকে উনি আগে চেক আপ করি, ওখানকার রিপোর্টটা আমরা পাই, রিপোর্টটা আমরা স্টাডি করি কি বলেছে। তারপরে ওনার আবার আমরা একবার বসে ওনার সঙ্গে একটা সেশন মুখোমুখি কথা বলি। কি সমস্যা, কোথায় হচ্ছে, কিরকম কি জিনিস হচ্ছে। তারপরে যদি আমাদের টিম ডিসাইড করে যে আমরা ভিজিট করব, তখনই আমরা ভিজিট করি। এবং এক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কোনো নোন প্লেস ভিজিট করি না। হুম। ধরো এই যে ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরির ভেতরে কিছু পেয়েছিলে? ন্যাশনাল লাইব্রেরিতে আমরা ঢুকেছিলাম রাতের বেলায়। হুম, খুব ওটাই আমাদের একটাই ভিডিও এরকম আছে যে ন্যাশনাল লাইব্রেরি। আর কেউ কভার করে উঠতে পারিনি এখনো অব্দি। কারণ ওখানে উইথআউট পারমিশন ঢোকা যায় না। হুম, আমরা পারমিশন বার করেছিলাম। হুম। তো চেনা পরিচয় ছিল। সেটা আলাদা ইস্যু। নাথিং। কিচ্ছু নেই। কিন্তু ভেতরে তো ঢুকতে দেয় না। কিন্তু আমরা যে জায়গায় ঢুকেছি সেই জায়গায় ঢুকে সাধারণ মানুষ সেলফি তুলে আসতে পারবে না। সেটা হচ্ছে ওর গ্রাউন্ড এরিয়াতে। মানে যতটা ন্যাশনাল লাইব্রেরি চত্বর, ওই চত্বরেও কাউকে যেতে দেয় না। বাকিরা যারা YouTube এ ভিডিও বানিয়েছে তারা একদম বাউন্ডারি বাইরে থেকে বানিয়েছে। আমরা ভেতরে এন্টার করেছিলাম। হ্যাঁ, এবার যদি তুমি বলো একদম লাইব্রেরি ঘরের ভেতরে চলে যাও। সেখানে তো এমনি নরমাল দিনের বেলাতেই ক্যামেরা এলাও নেই। কারণ ওখানে অনেক সংরক্ষিত পুঁথি আছে যেগুলো মানে পড়তে অব্দি দেওয়া হয় না। তো সেই সমস্ত মূল্যবান রেয়ার কপিস ওখানে আমরা ক্যামেরা নিয়ে ঢুকে যাবো ওটা তো সম্ভব না। কিন্তু অ্যাকচুয়াল যে ক্যাম্পেইন গ্রাউন্ডে ঢুকে ঘুরে বেড়ানো সেটা আমরা করেছিলাম। নাথিং কোনো না, ফিলিং ওই হয়নি। তুমি যে জায়গাটার কথা বলছো, ওই জায়গাটাতে আরো একজন গেছে। হুম, ওনার ভিডিও YouTube এ আছে। আমি বললে হুম। তোমাকে পরে লিংক শেয়ার করে দিতে হয়তো পারি। সে লুকিয়ে বানিয়েছে, না, হতে না, পারে। না। কিন্তু ওখানে সেও আমি যতদূর জানি পারমিশন নিয়েই করেছে এবং ক্যামেরা অ্যালাউ তার নেই। সঙ্গে একজন মেয়ে ছিল। একটা আচ্ছা, ছেলে এবং একটা মেয়ে। ২ জন। আমি নাম করতে চাইছি না এখানে অন হুম, ক্যামেরা। আমি তোমাকে অফলাইনে শেয়ার করে দেবো হুম, ন্যাশনাল হুম, লাইব্রেরি এটা ওরাও কভার করেছে। মল্লিক ঘাট ন্যাশনাল লাইব্রেরি এটা হুম। ওরাও কভার করেছে। এবং এটা আমি দিনের বলছি। বেলায়? হুম? দিনের বেলায়? না, রাতের বেলা। রাতের বেলায় ভেতরে ঢুকেছিল? হুম, বাহ! খুব গুড। ঠিক কিন্তু আছে? সেরকম ভিডিও আমি কিন্তু YouTube এ এখনো পর্যন্ত আচ্ছা, আমি দেখিনি। তোমাকে লিংক শেয়ার করে দেবো এবং বেশ! এটা বহু পুরনো ভিডিও। এটা আজকের আচ্ছা, কথা বলছি না। আমিই দেখেছি ধরো বছর ২-৩ এক আগে। আচ্ছা। ঠিক আছে? তো আছে ভিডিওটা আছে এখনো পর্যন্ত। তো যাই হোক এনিওয়েজ তো দেখো এটা কাজ করার একেকটা যার নিজস্ব প্যাটার্ন। হুম, তুমি একটা প্যাটার্ন ফলো করো, আমি একটা প্যাটার্ন ফলো করি। কারণ তুমি হিউমারটা ভাবতে যাচ্ছ তোমার চোখে যদি না পড়ে তোমার তো কিছু বলার নেই। তুমি না, যেটা দেখোনি তুমি সেটাই বলবে। একদম। দেখোনি যেটা বাড়িয়ে তো বলে লাভ নেই। কেউই বাড়িয়ে বলতে চায় না। এবার আমাদের প্রসিডিউরটা আলাদা। আমরা যেরকম প্যারানরমাল ইনভেস্টিগেটর যারা, আমাদের একটা পার্টই হচ্ছে প্রভোক করা এন্টিটিকে। কারণ কোনো সময় এমন কিছু জেদি এন্টিটি থাকে, যারা এসে আমাদের সঙ্গে কথাই বলতে চায় না। কমিউনিকেশনই করতে চায় না। মানে কিরকম কথা ভাবে? বলা মানে কমিউনিকেশনই করতে চায় মানে না। কিরকম ভাবে বোঝো মানে তো? ধরো তুমি ওকে প্রশ্ন করলে যে, "এখানে কি কেউ আছেন? তাহলে একটু আমার আ মোশন সেন্সরটাকে জ্বালিয়ে দেখান বা এই হুম, গেজেটটার সামনে আসুন।" সেইটুকুনি পর্যন্ত কমিউনিকেট করবে না। তখন আমাদের বাধ্য হয়ে প্রভোক করতে হয়। হুম, এবং তোমার যদি প্যারানরমাল মানে ইনভেস্টিগে ইনভেস্টিগেশনটাকে তুমি যদি মানে সিরিয়াসলি যদি ফলো করতে চাও, মানে ইনভেস্টিগেশনটাকে অ্যাজ এ ইনভেস্টিগেশন পার্ট হিসেবে, তাহলে আমি তোমাকে একটা নামকরা শো বলে দিচ্ছি এটাকে দেখো। সেটা হচ্ছে এমটিভি ডার্ক স্কোয়াড। আচ্ছা, এমটিভির মতন একটা চ্যানেল, তারা কিন্তু পৃথিবীর সেরা গেজেটসগুলোকে নিয়ে করছে আচ্ছা, এবং দে অল আর এডুকেটেড। হুম। ঠিক আছে? এবং ওরা একদম প্রপার গ্রুমার নিয়ে কাজটা করে। সে তো এমটিভির মতন চ্যানেলে রোডি শো হয়েছে। হুম। আ তো সেটা আলাদা ওইটাকে ইস্যু। তুমি দেখতে পারবে ওখানে যে ধরনের জিনিস করা হচ্ছে বা যে ধরনের হুম, জিনিস দেখানো হচ্ছে ওরাও কিন্তু কেউ ভূত আজ পর্যন্ত দেখাতে পারেনি অন ক্যামেরা। হুম। কিন্তু সবাই একটা না একটা ফিল নিয়ে ফিরেছে। আমরা যেটা বারবার বলি যে সব জায়গায় গেলে তুমি ভূত দেখতে পাবে কিন্তু তার কোনো ঠিক নেই। কিন্তু যে জায়গায় আছে সে কিন্তু কোনো না কোনোভাবে তোমাকে ফিল করিয়ে দেবে। সেটাই তো আমাদের সেখানেই তো প্রশ্ন। এতগুলো জায়গায় যে আমরা গেলাম, তুমি বলছো তোমার চ্যানেলে তাহলে মিনিমাম হয়তো তুমি ২০-২২ টা কমিউনিকেশনটা ভিডিও আছে। সেরকম করছো না। মেবি হতে পারে। সব রকমভাবে ভেবেছি। আমি ইনফেক্ট এটারও একটা টার্গেটে আছি। তুমিও যেমন অফ ক্যামেরা একটা জিনিস শেয়ার করলে, হুম, আমিও একটা শেয়ার করছি। মর্গে আমি এক রাত একা কাটানোর একটা স্টেপ নিচ্ছি। এর হুম, আগেও নিয়েছিলাম, আমার ক্যানসেল হয়ে গেছে ডাক্তারের তরফ থেকে। হুম, যে আমি নিয়েছিলাম এরকম হুম, একটা স্টেপ। মানে ওখানকার যে গার্ড থাকে, মদ-ফদ খাওয়ার টাকা দিয়ে অনেক রকমভাবে অনেক কিছু করেছিলাম। যে হুম, আমাকে একটা রাত ভেতরে এবার ক্যামেরা তো অ্যালাও না। হুম, আমি ওখানে এটাও ভেবেছিলাম যে হিডেন ক্যামেরা ইউজ করব। আমার একটা পেন ক্যামেরা আছে। হুম, তো হিডেন ক্যামেরা ইউজ করে আমি জাস্ট ওই যে ট্রে থাকে, অনেক হুম, ফাঁকা ট্রে থাকে। হুম, যেটা গৌরব তিওয়ারি করেছিল আমি হুম। শুনেছি। সেটা আমার করার ইচ্ছে ছিল। তো একটা পুরো রাত সকাল অবধি আমার কাটানোর ইচ্ছে ছিল ওখানে, ওই ট্রের মধ্যে। এবং আমার দেখার ইচ্ছে ছিল যে আদৌ এখানে কি হয়? যদিও সেখানকার গৌরব অ্যাটমসফিয়ার তিওয়ারি খুব যেটা বাজে, করেছিল ওটা গন্ধ। হচ্ছে বাইরে।
আমাদের ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরে। হুম, ওটা এখানে একটা আমাকে অ্যালাউ অ্যাবান্ডেন্ট করলো মঠ না। ছিল যেখানে ও ট্রের মধ্যে ঢুকেছিল। হ্যাঁ, এবার আমাকে অ্যালাউ করেনি। আমার সব মানে একদম পুরো হাতে সব চলে এসেছিল। হুম। আমার পার্টির আমাদের কাউন্সিলর অব্দি পারমিশন করিয়ে দিয়েছিলেন যে, "এই ছেলের কিছু হবে না, একে পারমিশন দাও।" তখন ডাক্তাররা লাস্ট মিনিট বলে যে, "যদি বাই চান্স কিছু হয়ে যায় ভেতরে, আমরা ফাঁসবো।" আমি তো আর বোঝাতে পারছি না হুম। যে আমার ওদের কাছ থেকে ভয় নেই। ভয় আমার থেকে ওদের। আমি গেলে এমনিই কিছু থাকে না। এবার সেটাকে বোঝাবে। এবার আমি ওটা স্টেপ নিয়েও আমার ওটা খুবই হতাশা যে আমি থাকতে পারলাম না। তো আবারও ট্রাই নিচ্ছি। আমি জানি না কতদূর কি করতে পারবো। বাট আমি শেষ হাদ অব্দি যেতে চাই, যেখান থেকে গেলে ভূতের দেখা মিলবে। এবং ততদিন আমি এটাকে মানব না, যতদিন না আমি নিজে কিছু অনুভব ফিল করতে পারছি। কোথাও গিয়ে তুমি আজ পর্যন্ত কিচ্ছু কিচ্ছু ফিল পাইনি, করোনি? কিচ্ছু পাইনি। এক ওয়াইল্ড অ্যানিমাল এর ভয় ছাড়া আমরা যে ফরেস্টে গেছিলাম হুম। বারক টানেল। ভানগড়ের কেসটা কি হয়েছিল? ভানগড়ের কেসটা আমি ভানগড়ে আমি একা আমার প্ল্যানিং ছিল। ওখানে তো পারমিশন পাওয়া যায় না। হুম। ওই একমাত্র জায়গা যেটা আমার আক্ষেপ রয়ে গেল আমার সারা জীবনে একটা। হুম। যে এশিয়া মোস্ট হন্টেড প্লেস দুটোর মধ্যে একটাই আমি কভার করতে পেরেছি সেটা হচ্ছে কুলধারা। ভানগড়ে যে কেসটা হয়েছিল আমি ১ম এ আজ থেকে ৫ বছর আগে আমি একাই গেছিলাম ওখানে। একা গিয়ে আমার প্ল্যানিং ছিল টুরিস্ট হয়ে ঢুকবো আর ফিরবো না। ভেতরেই থেকে যাবো লুকিয়ে এবং থেকেও গিয়েছিলাম আমি। সবাই বেরিয়ে গিয়েছিল। আমি ওখানে থেকেও গিয়েছিলাম এবং আমি ওইখানে কোনো লাইট জ্বালাতে পারছি না। যেহেতু গেট থেকে দেখা যায় সরাসরি হুম। এবং আমি একটু রাত হলে আমি মোবাইলে লাইভে আসি। আ লাইভে আমি জাস্ট মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে ইয়ে করছিলাম। তারপর আমাকে ধরেও নেয় ১০টা ১০:৩০ ১১টার দিকে। গার্ডে। সেই গার্ডের সাথে কমিউনিকেশনও আমার লাইভ করা আছে। পকেটের এই জায়গায় মোবাইলে হালকা ক্যামেরাটা বার করে লাইভ চলছিল। গার্ডের সাথে আমি কমিউনিকেশন সেই সমস্ত জিনিসগুলো আমি ডাউনলোড করে YouTube এ ছেড়েওছি। হুম। আমিই একমাত্র ব্যক্তি যে ভানগড়ে একা থেকেছিলাম। অন্তত ৩ ঘন্টা হলেও থেকেছিলাম রাতের দিকে। নাই বা পারলাম রাত ২টো-৩টা। আমার তো টার্গেট ছিল সারারাত। কিন্তু আমি ধরা পড়ে গেছিলাম মাঝখানে। যাই হোক তখন আমাকে কিছু করেনি। এখন ধরা পড়লে কোনো ইয়ে নেই ডাইরেক্ট পুলিশের হাতে তুলে দিচ্ছে ওখানে। এখন এতটাই স্ট্রিক্ট। তো তখন আমাকে জাস্ট সামান্য বকাবকি করে ছেড়ে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো কিছু নেই ওখানে একটাই ভয় সেটা হচ্ছে পেছনেই হচ্ছে সারিস্কা টাইগার রিজার্ভ সেঞ্চুরি। যখন তখন ভানগড়ে ওপর থেকে বাঘ নেমে আসে। এবং আমি ইনফ্যাক্ট দিনের বেলাতেও বাঘ দেখেছি সারিস্কাতে জঙ্গলে। তো এটাই হচ্ছে ভয় ওয়াইল্ড অ্যানিমেল। আমার মনে হয় সরকার এইজন্যই এতটা কড়া পদক্ষেপ ভানগড়ের উপর নিয়েছে। সেরকম কুলধারার উপরেও নিয়েছে। কুলধারাও এশিয়া মোস্ট হন্টেড ভিলেজ। তো ওইখানে আমি রাত কাটিয়েছি। কুলধারাতে আমাকে ঘুষ দিতে হয়েছিল ১ রাত কাটানোর পারমিশনের জন্য। আমি ৳২০,০০০ ১ ঘন্টা পারমিশনের অ্যামাউন্ট দিয়েছিলাম। ১ ঘন্টা শুধু আরে কুলধারা তো যেতে আসতেই ১ ঘন্টা লেগে যায়। আমি শ্যুটটা কখন করব? কারণ ২ কিলোমিটার ডিসট্যান্স মেইন গেট থেকে। আমি যে হেঁটে যাবো আমার তো যেতেই ২০ মিনিট লাগবে, আসতে ২০ মিনিট। আমার শ্যুট হবে কখন? তাও আমি কুলধারাতে গিয়ে শ্যুট করে এসেছিলাম। 20,000 নিয়েছিল ওখানে। তো এরকম বেআইনিভাবেও আমাদের কিছু কাজ করতে হয়। কারণ বেআইনিভাবে কাজ করলেও আমি মনে করি এটা বেআইনি। ঘুষ দিয়ে ঢোকা যেখানে সরকার ইল্লিগাল ভাবে এটাকে। অবশ্যই ভাবাটা উচিত। কারণ যেখানে মার্ক করা আছে বিকেল ৫ টার পর ঢোকা নিষেধ, সেখানে আমি লঙ্ঘন করে ঢুকছি যেকোনো ওয়েতে। কিন্তু তবুও আমার কাছে এটা সৎ কাজ মনে হয় কারণ আমি সত্যিটাকে দেখাচ্ছি। কুলধারা, ভানগড় এই সমস্ত জায়গাগুলো হচ্ছে একটা হেরিটেজ। কিন্তু এখানে দেশ-বিদেশ থেকে লোক আসছে ভূত দেখতে। তারা কিন্তু হেরিটেজ হিসাবে দেখতে আসছে না। এইখানে আমার আপত্তি। তারা কিন্তু তুমি বলছো ভারতবর্ষের আপনারা আসলে ঐতিহাসিক স্থাপত্যটাকে দেখার জন্য, হন্টেড স্থাপত্যটাকে হিসেবে হ্যাঁ, আপনারা আসবেন কেন না। আসবে তারা? আজকে লোকে তাজমহলকেও কেউ হন্টেড মানে। কিন্তু অতটা কেউ মানে না। যেহেতু সপ্তম আশ্চর্য নামটা তার থেকেও বেশি স্প্রেড হয়েছিল বলে। আজকে তাজমহল যদি অতটা স্প্রেড হতো যে নাম্বার 1 হন্টেড প্লেস ইন ইন্ডিয়া তাহলে লোকে তাজমহলকে ওই হিসাবেই দেখতে যেত। কেউ তার ভাস্কর্য দেখতে যেত না। আপত্তি আমার এইখানে। আমি যেকোনো প্লেসে যেতে রাজি শুধু রিউমার মেটানোর জন্য। এবার এটাকে আমার বিরাট বড় একটা কাজ বলে মনে হয়। আগামী দিন তোমার অন্য কোনো ইনস্ট্রুমেন্ট এটার মধ্যে অ্যাড করার প্ল্যান আছে? ইচ্ছা আগামী আছে? দিনে আমার ইকোভক্স এড করার ইচ্ছা আছে। যেহেতু ওগুলো অনেকটা কস্টলি হয়ে যায়। তবুও আমার পক্ষে প্রবলেম কিছু না। প্লাস আমাদের কাছে এখনো অনেক রকমের জিনিস মানে বেসিক জিনিসগুলো নেই। যেমন একটা ড্রোন এগুলো নেওয়ার। প্লাস এইগুলো ইকুইপমেন্ট গুলো। আর এইগুলো ইকুইপমেন্ট গুলো নিতে আমার এত গায়ে লাগে। কারণ হচ্ছে একতরফা যদি ভেবে দেখতে চাও, এই ইকুইপমেন্ট গুলো অন্য কোনো সোর্স এ তুমি কাজে লাগাতে পারবে না। এই যেমন ধরো থার্মোমিটার আমার এই ১ সপ্তাহ ধরে আমার জ্বর যাচ্ছে। ওই থার্মোমিটারটা আমি এট লিস্ট জ্বর দেখার কাজেও আমি ব্যবহার করতে পারছি। কিন্তু আছে কেটুমিটার। ওটা পড়েই আছে যতক্ষণ না আমি কোনো শুটে যাচ্ছি। ওটা একমাত্র ওই কাজেই ব্যবহার হচ্ছে। মানে ওইটার জন্য মিনিমাম ৪-৫ হাজার টাকা ইনভেস্ট করে দেওয়া। এটা খুব গায়ে লাগে এক প্রকার। যে এই মালটা অন্য কোনো কাজে আর ব্যবহার হচ্ছে না। যেমন ক্যামেরা ধরো, ফোন বা ডিএসএলআর আমি ফটোগ্রাফিতে ইউজ করতে পারি। শুধু যে আমাদের শুটে কাজে লাগছে তা না। কিন্তু এই সমস্ত জিনিসগুলো ওই ওয়েতেই কাজে লাগছে। আর এত দাম সবথেকে আপত্তি এখানে। একটা তোমার কি নাম ওটা? ওই
স্পিরিট বক্সের দাম 32,000 টাকা বলছে। তবে সবথেকে আগে আমার যেটা কেনার ইচ্ছা আছে সেটা হচ্ছে থার্মাল ক্যামেরা। ওটা আমি খুব রিসেন্ট আনছি। কারণ মানুষ শোনার থেকেও আগে দেখাতে বেশি বিশ্বাসী। থার্মাল ক্যামেরা এমন একটা জিনিস যেটা তোমার আইআরটা করে, যেটা মানে টেম্পারেচার। হিট দুদিন আগে যেমন সিগনেচারটা নেই। মহাকুম্ভে জিনিসটা হয়েছে, তুমি দেখেছো আশা করি। ভূত দেখাচ্ছে, আদৌ ওগুলো ভূত না, ওগুলো মানুষই চান করছে, থার্মাল ক্যামেরা দিয়ে দেখাচ্ছে দেখো মহাকুম্ভে হাজার হাজার আত্মা এসে স্নান করতে নেমে গেছে। এই যে রিউমারটা মহাকুম্ভকেও ওরা ছাড়লো না। আর এই রিউমারটা কিন্তু ইদানিং এত বেড়েছে, যে কোনো একটা জায়গা ভাইরাল হলেই সেখানে ভূত, তুমি ধরে নাও 2-3 দিনের মধ্যে একটা গল্প আসবেই ওখানে। এরকম আসতে চলেছে। এই জিনিসটাতে আমার ঘোরতর আপত্তি। কেন এত ভূতকে প্রমোট করে লাভটা কি হচ্ছে এদের? কোথায় লাভ হচ্ছে? এন্টারটেনমেন্ট। জায়গাটার বদনাম হচ্ছে, মহাকুম্ভ বদনাম হয়ে গেল। যে নাকি মহাকুম্ভতে আত্মারাও গঙ্গা স্নান করতে এসছে। আর এইদিকে বলে নাকি গঙ্গা জলে ভূত তাড়ায়। তারাই ওখানে নেমে, মানে এদের লজিক কোথায় আমি খুঁজে পাই না। গঙ্গা জল দিয়ে ভূত তাড়াচ্ছে, শোধন করছে শান্তির জল। আবার গঙ্গা জলেই এসে ভূত স্নান করছে নাকি? কোথা থেকে কি লজিক খুঁজে পাই আমি বুঝতে পারি না। নিজেদেরই ঠিক নেই। আমরা প্রথম কথা ভূত মানিই না। মানিই না। রামচন্দ্র সীতাকে সতী মানতে পারেনি, টিএলবি ভূতকে কি করে মানবে? তাই না? তো না, ভালো, তোমার প্রচেষ্টাটা খুব ভালো। চালিয়ে যাও আগামী কিন্তু দিনে। আমি একটা কথা দিচ্ছি তোমাকে আজকে, যেদিন আমাদের সামনে ধরা পড়ে যাবে আমরা সেদিন চ্যানেল বয়কট করে দেবো। এটা আমি বহু আগে বলেছিলাম যে আমি হয় চ্যানেল বয়কট করে দেবো, নাহলে আমি সেদিন থেকে যারা এই প্যারানর্মাল যে না, না, বিষয়টা, চ্যানেল বয়কট সেদিন থেকে করার কিছু সম্মান নেই। কথা শুরু করবো। চ্যানেল বয়কট করার কিছু নেই। চ্যানেল চ্যানেলের মতনই চলবে। চ্যানেল একটা সেপারেট এন্টিটি। সেটা তার মতনই চলবে। যতদিন পড়ছে না, যতগুলো জায়গা রিউমার হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে হুম। এগুলোর জন্য, সেই জায়গাগুলো থেকে তুমি যে কাজটা করছো সেই কাজটা একদম ঠিক। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এটাকে। কুলধারা, তাহলে কিন্তু আমি একটা ব্যক্তিগত হুম, কথা বলি, হয়তো ভুলে যাবো এটা কথার ফাঁকে। তুমি এটা মনে রাখবে জিনিসটা। কুলধারা এমন একটা জায়গা যেখান থেকে বলে নাকি, শুনতে পারবে, গুগলে সার্চ করলেও দেখতে পাবে যে কুলধারা থেকে আজ অব্দি না কেউ বসবাস করতে পেরেছে ওখানে। এতটাই অভিশপ্ত গ্রাম। ওখানে হাড়ের গুঁড়ো থেকে মানে শুরু করে সবকিছু ছিটিয়ে ওটাকে কালা জাদু করে দেওয়া হয়েছিল, যার জন্য আজ অব্দি কেউ ওখানে বসবাস করতে পারেনি। গ্রামবাসীরাই করে দিয়ে গেছিল। তো ওইখান থেকে গ্রামবাসীরা এটা যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেছিল, এই গ্রামে আমরা বসবাস করতে পারলাম না, কেউ পারবে না। আর এই গ্রামের কোনো জিনিস কেউ ভোগ করতে পারবে না। তো ওইখানে বলে নাকি এক টুকরো পাথরও অব্দি কেউ ঘরে আনতে পারে না। তাদের সাথে নাকি কিছু না কিছু আনউনি হয়ে যায়। সেই স্পিরিট নাকি তাদের ঘর অব্দি আসে, সেই অশুভ শক্তিটা। তো তুমি এনেছিলে কুলধারার কোনো 2টো পাথরের পাথর টুকরো? এখন অব্দি আমার কাছে আছে। তাহলে এই জিনিসটা ভুল। আমার ঘরে আছে আজকে বিগত প্রায় যত বছরের ভিডিও কুলধারা। অ্যাকচুয়ালি কুলধারা যে ভিলেজের এই যে এটা স্টোরি, হুম, এটা হচ্ছে মানুষ দ্বারা ক্রিয়েটেড। হুম। অরিজিনাল স্টোরিটা পুরো আলাদা। মানুষ দ্বারা তো সবকিছুই ক্রিয়েটেড। যেমন এইটা ধরো হচ্ছে পেটগয়ায় গিয়ে ওইটাকে ওই টুরিস্ট স্পট হিসেবে দেখানোর জন্য, হন্টেড স্পট হুম, দেখতে আসবে সেই জন্য এই ধরনের গল্পটাকে তৈরি করা। অ্যাকচুয়াল যে গল্পটা সেটা সম্পূর্ণ আলাদা। কুলধারা ভিলেজটা হচ্ছে ভূমিকম্পের শিকার। ওটাও অনেকে বলে, আবার অনেকে বলে জলের খরা দেখা দিয়েছিল, জলাভাব। ওটা হচ্ছে ভূমিকম্পের শিকার। হুম, ওর তলার যে প্লেট দুটো আছে, দুটো প্লেট যখন তলায় ভূমিকম্পের ফলে যে প্লেট আপ ডাউন হয় জানো তো? সেই আপ ডাউন হওয়ার পর ওই দুটো ওই গ্রামটা, পুরো গ্রামটা রাতারাতি পুরো ধসে মাটির তলায় ঢুকে যায়। আচ্ছা। সেটাকেই পরবর্তীকালে লোকে বিভিন্ন রকম নাম দিয়ে, জানো তো আমাদের মানুষের হুম, হুম, হিউম্যান হুম, সাইকোলজি, হুম, হুম, মানে ঘটবে তিল করে দেবে তাল। হুম, হুম। ওই করে জিনিসটাকে পুরো ঘেঁটে রেখেছে। তাছাড়া কিন্তু কুলধারা ভিলেজের সম্পর্কে এইরকম কোনো কোথাও লেখা নেই। আজ যা ওখানে একটা ভাঙা ভিলেজ থেকে সরকারে কয়েক কোটি টাকা মাছ হুম, দেবে। আমি যা হুম, ওখানে আমি একদিন গিয়ে যা দিনের বেলায় আমি টুরিস্ট দেখেছি। এক্সাক্টলি তাই। ইতালি থেকে লোক এসছে হুম, দল এক্সাক্টলি বেঁধে। তাই। স্থাপত্য দেখার জন্য আসে ওরা। চিন্তা করো তাহলে। এটার জন্যেই প্যারানরমাল ইনভেস্টিগেটর যারা, তাদের মধ্যে একটা সাইকিক রিডার খুব দরকার। এই যে তুমি চেয়ারটায় বসে রয়েছো, তোমার বাড়িতেও তো একটা চেয়ার রয়েছে। হুম। এই চেয়ারটায় ধরো অনেকেই আমরা বসছি। কে কিন্তু পার্টিকুলার কোনো অরা ক্যাচ করবে না। কিন্তু তোমার বাড়িতে ধরো একটা চেয়ার আছে, যে চেয়ারটায় তুমি ছাড়া কেউ বসে না। তুমি যেদিনকে এই পৃথিবীর বুকে এক্সিস্ট করবে না, হুম। সেদিনকে কিন্তু তোমার অরাটা কিন্তু ওই হ্যাঁ, জড়বস্তুটার সঙ্গে অ্যাটাচ থাকবে। আমি যেদিন পৃথিবীতে এক্সিস্ট করব না, খুব সম্ভবত তোমার গুরু হচ্ছে গৌরব তিওয়ারি। আমি শুনলাম। তুমি নিজেই বলেছো। না, তোমার গৌরব তিওয়ারি আবার মানে গুরু নয়, আমি গুরু নয়, দেখেছি। মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ওটা গোদা বাংলায় হ্যাঁ, বললাম। তুমি ওনার কাছ থেকে ইন্সপিরেশনটা হুম, হুম, ইন্সপায়ার্ড তুমি। হুম, তো আমি ওই এগেইনস্টে একটা কথা বলি, গৌরব তিওয়ারি কিন্তু ভানগড়ে কিছু নেই এটা ক্লেম করে গেছিল। আমি গৌরব তিওয়ারির ওই ভিডিওটা আমি দেখেছি। হুম, ভানগড়ে কিছু নেই। হুম। উনিও ক্লেম করে বলেছিল গেছেন। খুব লাইটলি কিন কিছু এনার্জি আছে, না, যেটা এত ওটা, পুরনো স্থাপত্যে থাকাটা খুব স্বাভাবিক। হ্যাঁ, ওটাও বলেছে। প্লাস আমি ওনার যে ভিডিওটা হুম। দেখলাম, খুব সম্ভবত ন্যাশনাল জিওগ্রাফিক না এনডিটিভিতে বোধহয় ওটা পাবলিক ছিল বোধহয়। ওটা জি নিউজে ছিল। জি ভানগাড়ের জি এটা জি নিউজের নিউজে ছিল। জি নিউজের ছিল কুলধারা।
ওখানে কুলধারা ছিল, কুলধারাতে জিনিউসও ছিল, ছিল। কিন্তু কুলধারাতে কিন্তু গৌরব তিওয়ারি ক্লেম করে এসেছে রীতিমতো যেখানে হুম। আছে কিছু এনার্জি। কুলধারাতে আমি সারা রাত কাটিয়েছি, কিচ্ছু নেই। তাও তো গৌরব তিওয়ারি টিমে গেছিল, আমি তো একজনের সাথে গেছিলাম, মাত্র একজন। কিচ্ছু পাইনি আমি ওখানে। মেন যেখানে ওটা যে যে গুরুজির ঘর যেটা, সেইখান থেকে আমি পাথর তুলে এনেছি, যে ঘরের কেসে কুলধারা আজকে অনাথ, যার মানে সরপঞ্চের ঘর যেটা, যার মেয়েকে বিয়ে করবো বলেছিল সালিম হুম। সিং, এবার তারই মেয়ের তো মেন কেসের জন্য কুলধারা আজকে, যেটা শোনা যায় হুম। আর কি। হুম। তো তারই ঘরের দুটো পাথর এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে, যে পাথরটার জন্য আজকে। এবার দেখো আপ এন্ড ডাউন, তো এবার তুমি যদি বলো যে প্রীতম তোমার এই ১ বছরে যে এত শরীর খারাপ হচ্ছে বা এত অভাব অনটন হচ্ছে, এটাই হচ্ছে এই নেগেটিভ এনার্জির ফল। তাহলে এটা কি মানে এটা কি আমার মেনে নিতে হবে? আপ এন্ড ডাউন কি আসতে পারে না মানুষের জীবনে? কৌশিক তো আজকে ধরো কোথাও যায় না ইনভেস্টিগেশনে, তবুও ওর জীবনে আপ এন্ড ডাউন আছে। তাহলে ওর জীবনে কোন ভূত করাচ্ছে? না, প্রত্যেকটা অনেকে বলে মানুষের না জীবনে আপ এন্ড ডাউন আছে। দেখো, এগুলো তো দাগিয়ে দেওয়া। এইগুলোর জন্য ভূত দায়ী না, এগুলো দাগিয়ে দেওয়া মানুষকে। দাগিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি আমি তো বারবার করে একটা কথা আমি প্রথমেও বলেছি, এখনো বলছি, আবার বলছি, যতবার যেখানে সুযোগ হবে ততবার আমি একই কথা বলবো। আমি কিন্তু ভূত খুঁজতে যাই না, আমি কিন্তু যাই এনার্জি ডিটেক্ট করতে। এবার তো আচ্ছা, তোমাকে আমি একটা খুব নরমাল প্রশ্ন করি। তোমার কি মনে হয় এনার্জি কারো ক্ষতি করতে পারে? হ্যাঁ, কিরকম ক্ষতি করতে পারে? তোমার চিন্তা ভাবনার বাইরে ক্ষতি করতে পারে। তাহলে তুমি আমার তুমি একটা সাধারণ মানুষ, হুম, তোমার ইমোশন নিয়ে এমন গেম খেলে দেবে তোমার সঙ্গে, হুম, যে তুমি সেই ইমোশনে এসে কি না কি করবে তুমি নিজেও জানো না। মেরে ফেলতে পারে। একদম। তাহলে এত যে খুন মার্ডার হচ্ছে, রিসেন্ট আরজি করের ব্যাপারটাই ধরো, তাহলে সে এসে কেন বদলা নিচ্ছে না? হাজার হাজার লাখ লাখ মানুষকে কেন নামতে হচ্ছে? আমি মানছি সে এসে সাক্ষী না দিক, বদলা তো অ্যাটলিস্ট নিতে পারে। তাহলে সে কেন বদলা নিচ্ছে না? এত খুন হচ্ছে, এত ইয়ে হচ্ছে, তারা নিজেরা স্বয়ং প্রকট হয়ে কেন ক্ষতি করে দিচ্ছে না তাদের মার্ডারারকে? দেখো, তাদের কি এতটুকু পাওয়ার নেই? না, ব্যাপারটা সেই রকম নয়। ব্যাপারটা হচ্ছে, তুমি যখনই কেউ একটা মরে যায় বা কিছু করে, এই যে আমরা বলি তান্ত্রিকরা সোল নেয়, নিয়ে তান্ত্রিকরা বিভিন্ন রকম কাজে লাগায় আত্মাকে বশ করে, ঠিক আছে? এটা কিন্তু গাইডেড ফোর্স। হিডেন মানে ফোর্স। গাইডেড ফোর্স। আচ্ছা, গাইডেড। মানে ওকে কেউ কিছু করার জন্য গাইড করছে, তার আগে তাকে সিদ্ধি করতে হয়, তাকে বশে আনতে হয়, এনে তারপরে তাকে দিয়ে কাজ করানো যায়। সে কিন্তু নিজে কিছু করতে পারে না। সে যদি নিজে করতে পারতো, তাহলে কিন্তু মৃত্যুর পরে সে আবার ওই বডিতে ফিরে আসতে পারতো, তাহলে সে মরতো না। হুম, তো যখনই তোমার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে বাইরে, তারপরে এবার ওকে নিয়ে কাজ করাতে গেলে ও নিজের ইচ্ছায় সবসময় করতে পারে না। যেরকম ধরো বলা হয়, যখনই কোনো গাছতলায় বাথরুম করবে, অনেক সময় হয়তো আমরা কাজের জন্য ছেলেদেরকে করতেই হয় হুম। রাস্তাঘাটে বেরিয়ে। বলা হয় যে বাথরুম করার আগে বলে নেবে সামনে, যে যদি এখানে কেউ সামনে থাকেন সে এটা দয়া করে আমিও সরে যান। ছোটবেলায় শুনেছি। হ্যাঁ, এটা শুনেছি। তো এরকম বেশ কিছু জিনিস আমাদেরকে বলে দেওয়া হয়েছে, আমরা ছোটবেলা থেকে সেটা শুনছি। এখন যত যত বড় হবে, তত তত ম্যাচুরিটি গ্রো করবে, হুম, তত জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করবে, যত বেশি হাতে অপশন পাবে তত তোমার কাছে চোখ খুলবে। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা যারা প্যারানরমাল ইনভেস্টিগেটর, আমি বারবার করে বলি, আমরা কাউকে ভূত দেখাতে কিন্তু যাই না। আমাদের কাছে লোক কখন ডাকে? যখন বিপদে পড়ে তখন ডাকে না? হুম, সে একটা জিনিস রেগুলার বুঝছে, যে তোমাকে ধরো যে ফোন করেছে বারুইপুরে, সে একটা কিছু বুঝেছিল, হুম। ভয় পাচ্ছিল, তুমি গিয়ে তার চোখটা খুলে দিয়েছো। এখন যদি তুমি সেদিনকে ওইটা না পেতে, তাহলে তোমার মনেও তো এই প্রশ্নটা চলতে থাকতো। অবশ্যই থাকতো, তখন তুমি অবশ্যই থাকতো। তখন তুমি তো একটা তো কিছু কোথাও তো গিয়ে তোমাকে একটা এন্ড করতে হবে। তাহলে কোথাও গিয়ে তোমাকে তখন মানতে তুমি বাধ্য হতে, যে তার মানে এরকম কোনো ইভিল ফোর্স ওখানে কাজ হুম, করছে হুম। যেটা এই জিনিসটা করাচ্ছে। নাহলে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তো পাইনি। পাইনি। জলটা হঠাৎ করে হাওয়া কোথা থেকে উড়ে এসে পড়লো উড়ে এসে ছাদে। পড়ছে, প্লাস বলছে খরগোশকে খাবার দিতে যাওয়ার সময় পিঠে খেয়ে জল ফেলে। হুম। এবার সেটারও কনক্লুশনটা আমি বার করেছি। হ্যাঁ। আগে ছাদে ছিল টিনের শেড দেওয়া। থাকে না হুম। দোতলার হুম। উপরে? হুম। যাতে ঘর ঠান্ডা হয়। হুম। এখন টিনগুলো খুলে দিয়েছে। যে ইয়েগুলো ছিল সাপোর্ট গুলো টিনের ওপরে, হুম। সেগুলোকে খোলেনি। এবার ব্যাপার হচ্ছে তুমি দেখবে একটু রাতের দিকে যখন ঠান্ডা হয়ে যায়, মাল শিশির পড়ে। শিশির কিন্তু ফোঁটা, ফোঁটা ওখান থেকে পড়ছে, এবং হুম। আমরা যখন গেছি সেই দিনও ভিডিওতেও আছে। ওখান থেকে ফোঁটা, 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 ফোঁটা জমে আছে। ওইগুলোই তো পিঠে গায়ে পড়ছে। পিঠে এসে পড়ছে। লোক ওটা সন্দেহ করছে। এখন তুমি এই এক্সপ্লেনেশনটা দিয়ে এসছো তাই জন্য। এখন আমার যে মানে আমি যতগুলো ইনসিডেন্ট আমি শেয়ার করেছি একটা ফেমাস একটি চ্যানেলে, তো তার মধ্যে বর্ধমান আইটিআর কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। বারুইপুর শাসনের কোনো হুম, এক্সপ্লেনেশন আমার কাছে নেই। যেটা দেখে নিয়েছি সেটা দেখে নিয়েছি। হুম, সেটা চাক্ষুষ করে নিয়েছি। আচ্ছা, তোমার চোখে পড়েনি। হুম, রবীন্দ্র সরোবর মেট্রো হন্টেড হুম। তো। কারণ ওইখানে তোমার আমি এ ব্যাপারে যদি কথা বলতে যাই, হুম। কলকাতায় যে ১০ টা হন্টেড প্লেস আছে, ১০ টাই কভার করা যায় না। কারণ ১০ টাই হচ্ছে কোনটা হেরিটেজ,
কোনোটা এই রাইটার্স তোমাকে পারমিশন দেবে নাকি? রাইটার্সে ঢুকতেই পারবে না তুমি। নরমাল পারবে না অবস্থায় তো ক্যামেরা নিয়ে দূরের কথা, আবার রাতে। এক্স্যাক্টলি সেটাই আমি তোমাকে বলছি। আমি ওই জন্য মেট্রো, কোনো মেট্রোতেও তুমি পারবে না। ওখানে তো ওই ক্যামেরা অ্যালাউই নেই। ওই জন্যই তো আমি কোনো ফেমাস জায়গায় যাই না। আমি ওই জন্য সেই জায়গাগুলোকেই বেছে নিই যে জায়গাগুলো আমার অ্যাক্সেস আছে, যেটা আমি দেখতে পারবো চোখে। হুম, আমি জানি শ্মশানে মানুষ করে, সেটা যেরকম শান্তির জায়গা সেটা অশান্তিরও জায়গা। হুম, কারণ কোন তান্ত্রিক ওখানে বসে কি কাজকর্ম করছে তুমিও জানো না, আমিও জানি না। কোন হুম। সোলটা কে, কোন বেচান আত্মা ওখানে ঘুরে বেড়াচ্ছে তুমিও জানো না, আমিও জানি না। যাকে চোখে দেখতে পাচ্ছি না তাকে বিশ্বাস করবো কি করে? এটাই হচ্ছে আমার মোটো। কিন্তু তাকে, এই যে তুমি বলছো তুমি বিশ্বাস করো না, তুমি জিনিসটাকে ডিনায়াল মোডে বিশ্বাস করো না। হুম। আমি বিশ্বাস করি না তার কর্মকাণ্ডটাকে। সে আমার সঙ্গে কি করতে পারে? হ্যাঁ, তুমি তো ভেতর দিয়ে বিশ্বাস করছো। মানে ব্যাপারটা হচ্ছে আমি আমি কৌশিকও একটাকে বলছিলাম, এক্সিস্ট করে একটা এনার্জি, আমি পঞ্চ সেটাকে বিশ্বাস করি। পঞ্চ ইন্দ্রিয়ে প্রভাব পড়ে এরকম জিনিস আমি বিশ্বাস করি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ৫ টা জায়গা যখন অনুভব করতে পারবে বা দেখতে পারবে সরাসরি, তখনই আমি বিশ্বাস করব। আমরা যেটা দিয়ে বিশ্বাস করি সেটা হচ্ছে মন, যেটা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়, যেটাকে আমরা সিক্সথ সেন্স বলি। হুম। ঠিক আছে? আমরা ওটা মনের ডিপার্টমেন্টটা কিন্তু ৬ নম্বরে চলে যায়। এবার তুমি বলবে তাহলে যদি একটা কোথাও থেকে আওয়াজ আসে, কেউ ডাকলো বা কেউ হাসলো, সেটাও তো যে শুনছো সেটাও তো পঞ্চ ইন্দ্রিয়। না, তুমি যেটা শুনছো সেটা তোমার কান শুনছে ঠিকই। সেটা কান আর ব্রেনে পাঠাচ্ছে না আওয়াজটাকে। কান পাঠাচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়ে ডাইরেক্ট। সেই জন্য আমাদের বুঝতে ভুল হচ্ছে যে ওটা হয়তো মনে হচ্ছে আর মন সরাসরি বলছে এটা ভূতের আওয়াজ। তুমি একবার ব্রেন খাটিয়ে দেখার চেষ্টা করলে না আওয়াজটা কোথা থেকে এসছে বা কিসের জন্য এসছে। ওই জন্য আগে বোঝো। ওই জন্য প্যারানরমাল ইনভেস্টিগেটর যারা হয়, হুম, তারা যখন কোনো জায়গা থেকে ভয় পায় বা হুম। বুঝতে পারে এখানে কিছু এক্সিস্ট করছে, তারা মুভ করে যাওয়ার আগে ওখানে কিন্তু বারবার ঘুরে, ঘুরে একই স্পটে যায়। ওই ভয়টাকে জয় করার ভয় জন্য। জিনিসটাকে তো আমরা প্রথম কথা পাই না। আমাকে বহুজন জিজ্ঞেস করেছে যে না এমনি আমার কমেন্ট বক্সে এমনি বহুজন বলে, "দাদা বাহ ভাই বাহ! কত সাহস তোমার।" আরে ভাই আমার সাহস তখনই আসবে না যখন সেটাকে বিশ্বাস করব। সাহসটা তো আমাকে সঞ্চয় করতে হবে। সঞ্চয় তখনই করব সাহস, যখন আমি ভয় পাবো। আমি তো বিশ্বাসই করি না, আমার তো সাহসের দরকারই পড়ে না। আমি তো এমনি বুক চিতিয়ে যেকোনো জায়গায় ঢুকে যাই। যেকোনো জায়গায় তুমি আমাকে এনি হাউ যেকোনো জায়গা দাও, আমি ঢুকে যাবো। শুধু পারমিশন থাকতে হবে, পাবলিক পারমিশন। আমি ঠিক ঢুকে যাবো। ক্ষতি আমার মানুষে যেন না করে। আমি নরমাল যেকোনো জায়গায় ঢুকে যাবো। ওই যে বললাম আমি মর্গে আমি ট্রেনের মধ্যে ঢুকে যাওয়ার প্ল্যান করেছিলাম। হলো না আমার কপাল গুনে সেটা আলাদা কথা। কিন্তু আমার কোনো ভয় নেই। এক হচ্ছে আমাদের ওই ১ম ভয় লাগে আমার মানুষকে। কারণ যে সমস্ত জায়গায় আমরা যাই অনেক মানে ল্যাপটপ থেকে শুরু করে হ্যান-ত্যান অনেক মিলিয়ে আমাদের অনেক লাখ টাকার জিনিস যায়। তো এই ছিনতাইয়ের, তারপর ধর ক্যাশও থাকে কাছে। ছিনতাইয়ের একটা ভয় লাগে। আমাদের থাকার কোনো ঠিক ঠিকানা নেই। কোন জঙ্গলে থাকছি, এমন একটা পোড়ো বাড়িতে থাকছি যার ১০ কিলোমিটার রেঞ্জের মধ্যে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। রোডই মেইন রোড পড়ছে ৯ কিলোমিটার পর। রাতের বেলা ওখানে শুট করে আমাদের একা ফিরতে হচ্ছে। এই ভয়গুলো আমাদের সঙ্গে থেকেই যায়। এক হচ্ছে মানুষ, ২ হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল। আমাদের নেই। যাই হোক, আজকে তোমার সঙ্গে অনেক আলোচনা হলো। আগামী দিনে আবার বসা হবে। যদি সেরকম কোনো স্পট আমার চোখে পড়ে আমি হুম। ডেফিনিটলি তোমাকে জানাবো। অবশ্যই তোমার সঙ্গে কাজ করতে আমারও খুব ভালো মনে হবে। কারণ আমি এটা চাই যে তুমিও পারলে আমাকে দেখাও। কারণ তোমার ধরো ২০ টা ভিডিও আছে। ২০ টা ভিডিওতেই তুমি অ্যাক্টিভিটি পেয়েছো। আমার ২০০ টা ভিডিও আছে, ২০০ টা ভিডিওতে আমি কোনো অ্যাক্টিভিটি পাইনি। আমারও তো ইচ্ছা করে হ্যাঁ, সত্যি কিনা দেখি। অবশ্যই আমারও একটা আগ্রহ থাকবে। ডেফিনিটলি আমি আগামী দিনে তো কাজ চলতেই থাকবে। তুমি তোমার ফিল্ডে এগিয়ে যাবে, আমি আমার ফিল্ডে এগিয়ে যাবো। কাজ তো চলতেই থাকবে। দেখার দৃষ্টিভঙ্গিটা হয়তো তোমার আমার আলাদা। তুমি একরকম দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী, আমি আরেক রকম দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী। তুমি একটা পারসেপশন থেকে দেখো, আমি দুটো তুমি যেমন পারসেপশন সরাসরি থেকে বললে দেখি। তোমাকে সরাসরি তুমি দেখতে হ্যাঁ, পেয়েছো। যেটা হ্যাঁ, দেখা যায় না অনেকে বলে। এক্সাক্টলি। হয়তো আমাকেও দেখা দেবে। হ্যাঁ, ইন ফিউচার দেখো কোথায় কি হবে তো কেউ আমরা জানি না। আ তো সেই জায়গা থেকেই বলতে পারি যে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। কারণ এইরকম সরাসরি ডিনায়াল মোড এ গিয়ে কাজ করাটা এবং এত মানে আত্মবিশ্বাসী হয়ে, তো আমি খুব কম লোককেই দেখেছি। তো সেই জায়গা থেকে আমি তোমাকে বলতে পারি যে মা আমার আগামী দিনে ইচ্ছা রইলো, যদি সেরকম কোনো ইনভেস্টিগেশন স্পট যদি কিছু পাই, নিশ্চয়ই আমি তোমাকে রেফার করব। নিজেও একবার ঘুরে আসার জন্য। আ চলো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আপনাদের যাদের আ কোনো প্রশ্ন মনে এসছে, আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আগামী দিনে আরো মজার কিছু এপিসোড নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। নমস্কার।